বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। 3 দিন পরে আপনাদের সাথে দেখা। শুক্রবার তো এমনিতেই ক্লাস হয় না, শনিবার রোববার ক্লাস নেওয়া হয় নাই গিভওয়ে দেওয়ার চক্করে। আর আজকে বিকাল 5:15 ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া অসুস্থ থাকার কারণে বা এখনও অসুস্থ হওয়ার কারণে ক্লাস নিতে পারে নাই। তো যাই হোক, ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করব যে সুস্থ থাকলে যতটা ডেডিকেশন দিয়ে ক্লাস করানোর ঠিক ততটা ডেডিকেশন দিয়ে এখন ক্লাস করানোর। তো হোপ দুইটাই সমান থাকবে। সুস্থ হইলে ভাইয়া যেভাবে ক্লাস নেই, অসুস্থ হইলেও ভাইয়া সেমভাবে ক্লাস নেব, ঠিক আছে? ওকে, তো দেখি যে আমাদের সাথে কে কে জয়েন আছেন। প্রথমে হচ্ছে ইস্তিয়াক। ওই যে একটা ব্যান্ড আছে না, শিরোনাম ব্যান্ডের সিঙ্গার আছে ইস্তিয়াক, ওটা একটা গান কয়েকদিন আগে খুব হিট হয়েছিল, ঘুরে খাওয়া মেঘে হৃদয় যখন, এরকম একটা গান আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ইস্তিয়াক। তারপর হচ্ছে বাইজিদ, ওয়ালাইকুম আসসালাম। আদিবা সামিরা, ওয়ালাইকুম আসসালাম আদিবা সামিরা। ইয়েস ইস্তিয়াক, আপনি আজকে ফার্স্ট। তারপর হচ্ছে আসিফ রুবায়েত, ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আচ্ছা, তাসনিয়া, এমনি তো কোনো কারো জান হইতে পারে নাই, বাট অ্যাটলিস্ট আমি রুবায়েতের ভাই জান হয়েছে, বাস বাস এতটুকু নিয়ে মূল্য শান্তি। তাসনিয়া তাহসিন, ওয়ালাইকুম আসসালাম। হুমায়রা, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। ইলমা জাহাবিয়া ইশহাল, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা খুব আনকমন। আচ্ছা, বিথি, ওয়ালাইকুম আসসালাম। জারিফ আদনান কামাল, ওয়ালাইকুম আসসালাম। আরে জারিফ, আমি কখন থেকে আবার ভাইয়া থেকে স্যার হয়ে গেছি তোর কাছে। আচ্ছা, তারপর সাগর, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল ফেরদৌস এনি, ওকে। লামিয়া, কেমন আছেন ভাইয়া? ভাইয়া অসুস্থ, বাট ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা, ইলমা আজকে ফার্স্ট আমার ক্লাস করছে। ইলমা, আই হোপ ইনশাল্লাহ আজকের ক্লাস আপনার ভালো লাগবে, ঠিক আছে? তো ক্লাস শেষে ক্লাস কেমন লাগছে ওটা নিয়ে একটু ছোট্ট করে রিভিউ দিয়ে যাই, ওকে? তারপর রাহাত, ওয়ালাইকুম আসসালাম। শারমি দে, ওয়ালাইকুম আসসালাম। ইলমা বলছে ইউ আর দি বেস্ট ভাইয়া, থ্যাংক ইউ। ও মাই গড, ও মাই গড। আচ্ছা, তারপরে মনিরুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। চন্দ্রিকা, ওয়ালাইকুম আসসালাম। ইথিকা খান চৌধুরী, যদি আমার উচ্চারণ ভুল না হয়, ওয়ালাইকুম আসসালাম। নাজনীন ইসলাম মাশফি, অনেক সুন্দর নাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, তো আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে অন্তরীকরণ নিয়ে। তো অন্তরীকরণের আজকে প্রথম ক্লাস, আর আমরা আজকে আলোচনা করব হচ্ছে লিমিট নিয়ে। তো মূল মানে লিমিট, ম্যাথমেটিক্যালি লিমিট সম্পর্কে জানার আগে ভাইয়ার প্রেম কাহিনী সম্পর্কে আপনাদেরকে আজকে বলি। প্রায় 1 মাস তো হয়ে গেল, ভাই সম্পর্কে কিছু জানবেন না, নয়তো কি ঘনিষ্ঠতা বাড়বে? বাড়বে না তো। তো ভাইয়ের প্রেম কাহিনী শুনেন। অনেক দিন আগের কথা, একটা মেয়ে ছিল, নাম হচ্ছে অন্দ্রিলা। অন্দ্রিলা, আদর করে ভাইয়া ডাকতাম হচ্ছে অন্দ্রি। তো প্রথম যেদিন অন্দ্রিলা দেখি, বুঝছেন, ট্রাস্ট মি, মানে বিশ্বাস করেন, ভাইয়া কিছুক্ষণের জন্য এরকম ছিলাম, এরকম ছিলাম। তো অন্দ্রি এত সুন্দর, এত সুন্দর, মানে কেমনে বলতাম কত সুন্দর। তো অন্দ্রি যখন হাসতো তখন তার গালের ডান পাশে টোল পড়তো, বাম পাশে পড়তো না, শুধু ডান পাশে টোল পড়তো। আর অন্দ্রির নাকের ডগায়, মানে এইখানে এইখানে এরকম ছোট্ট
একটা কালো তিল ছিল, বুঝছেন? মানে যতক্ষণ সে হাসতো ততক্ষণ মানে ভাইয়ের দিল, হার্ট বিট অফ হয়ে থাকতো। হায়, মানে কেমনে বুঝাই কিরকম লাগতো, বুঝছেন? তো যাই হোক, প্রথম দেখলাম, দেখার পরে তো ভাই মানে ফিদা, লাভ এট ফার্স্ট সাইট টাইপের। তো কোনো রকমে ভাই তার সাথে কন্ট্যাক্ট করছি, কথাবার্তা বাড়ছে। তো এরকম ঘনিষ্ঠতা বাড়তে 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 যখন ভাইয়ের মনে হয়েছে যে অন্দ্রি পটে গেছে, মানে আমি যদি এখন প্রস্তাব দেই তাহলে অন্দ্রি রাজি হয়ে যাবে, মানে পটে যাওয়া, আমি পটে গেছি, একটা মেয়ে পটে গেছে, এই ধরনের যত সিগন্যাল দেওয়া যায় সে আমাকে সব রকম সিগন্যাল দিছে। তাই মনে করছে অন্দ্রি পটে গেছে, এখন যদি প্রস্তাব দিই তাহলে তো একদম দুধ জমে ক্ষীর, এরকম অবস্থা। তো একদিন শুভ দিন দেখে ভাইয়া, মানে ভাই আপনাদের ভাই বলেই দিল যে অন্দ্রি, I love you. I want to live with you till my last breath. If possible, after my last breath also. তো প্রস্তাব তো দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে অন্দ্রি কিছুক্ষণ খেয়েছিল, মানে এরকম জাস্ট এরকম খেয়েছিল, কিছু বলে নাই। এরপরে বলে কি, আমি তো আপনার ভাই ভাবছিলাম। কেমনে বুঝাই এই দিল কত টুকরা ভাঙছে। তো কষ্ট, খুব কষ্ট। তো এই যে ভাইয়ের প্রেম কাহিনী, এটাই মূলত অন্তরীকরণের লিমিট। এখান থেকে দেখেন এখানে কি হয়েছে, যে দেখে মনে হয়েছে যে অন্দ্রি পটে গেছে, কিন্তু যখনই ভাইয়া তারে প্রস্তাব দিলাম তখন সে কি বলল, আমি তো আপনারে ভাইয়া ভাবতাম। ঠিক এই জিনিসটাই হচ্ছে ম্যাথমেটিক্যালি অন্তরীকরণের লিমিট। কিরকম সেটা ব্যাখ্যা দিচ্ছি ভাইয়া। আমি সরি, হেডফোন ইউজ করার জন্য আমি প্রিকশন দিইনি আপনাদেরকে। আচ্ছা, তো দেখেন আমরা এখন আমাদের গল্প ছেড়ে, মানে মিথ্যা গল্প ছেড়ে অঙ্কে আসি। আচ্ছা, তো ধরেন আমি আপনাদের জন্য একটা ফাংশন নিলাম, এই ফাংশনটা নিলাম x² - 9/x - 3, এই ফাংশনটা নিলাম। এখন আমার যে গল্পটা, এই গল্পটা এই ফাংশনে কিভাবে খাটে আমরা এখন সেটা দেখব। দেখেন এই যে একটা ফাংশন নিলাম, ঠিক আছে? তো আমি এই পাশে একটা সংখ্যা রেখা আঁকি আপনাদের বোঝানোর স্বার্থে। এটা হচ্ছে, হ্যাঁ, এখন দেখেন যখন এই যে ফাংশনটা, এই ফাংশনটাতে যদি আপনি x এর মান যদি 1 বসান, আপনি যদি এই ফাংশনটাতে x এর মান যদি 1 বসান, তাহলে এখানে x এর জায়গায় যদি 1 বসান তাহলে এই পাশেও x এর জায়গায় 1 বসবে। তো আপনি এখানে 1 বসিয়ে হিসাব করেন, 1 বসিয়ে যদি হিসাব করেন তাহলে আপনি এখান থেকে হিসাব করার পরে পাবেন হচ্ছে 4। যদি আপনি এখানে x এর মান 2 বসান, x এর মান যদি এই ফাংশনে 2 বসান, তাহলে আপনি এখানে হিসাব করেন, এখান থেকে হিসাব করার পরে এই ফাংশনের আউটপুট আসবে হচ্ছে 5। যদি আপনি x এর মান 2.5 বসান, x এর মান যদি আপনি 2.5 বসান, তাহলে এই ফাংশন থেকে আপনি হিসাব করবেন, হিসাব করার পরে আউটপুট আসবে হচ্ছে 5.5। আপনি যদি x এর মান 2.9 বসান, আপনি যদি এখানে x এর মান যদি 2.9 বসান, এখানে x এর মান 2.9 বসান, তাহলে এখানেও x এর জায়গায় 2.9 বসবে। তো এখানে হিসাব নিকাশ করার পরে আপনি আউটপুট পাবেন হচ্ছে 5.9। আপনি যদি x এর মান 2.99 বসান, তখন এই ফাংশন থেকে আপনি হিসাব করবেন, হিসাব করার পরে এখানে হিসাব নিকাশ করার পরে এই ফাংশন থেকে আউটপুট আসবে হচ্ছে 5.99। ওকে, তো যদি আপনি, আচ্ছা আমি আগে দেখি নিচে দেখা যাচ্ছে কিনা। ওকে, তো আপনি যদি এখানে x এর মান যদি 3.1 দেন, x এর মান যদি 3.1 দেন, তখন এই
এই ফাংশন থেকে হিসাব নিকাশ করার পরে আপনি আউটপুট পাবেন হচ্ছে 6.1। আপনি যদি x এর মান 4 দেন, x এর মান যদি আপনি 4 দেন, তাহলে এই ফাংশন থেকে আপনি হিসাব করেন, এই ফাংশন থেকে হিসাব করার পরে আপনি আউটপুট পাবেন হচ্ছে 16 - 9 4 - 3। হিসাব করার পরে আউটপুট আসবে হচ্ছে 7। আপনি যদি এখানে x এর মান 5 দেন, তখন এই ফাংশন থেকে আপনি হিসাব করেন, হিসাব নিকাশ করার পরে আপনি আউটপুট আসবেন হচ্ছে 8। তো আমি এতটুকু নেই, এর বেশি না দরকার নাইও নেওয়ার। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, আগে কেয়ারফুলি খেয়াল করেন। আমি যখন এখানে x এর মান 1 দিচ্ছি, তখন এই ফাংশন থেকে আউটপুট আসে 4। খেয়াল করেন, যখন আমি x এর মান 1 দিচ্ছি, আউটপুট আসে 4। যখন আমি x এর মান 2 দিচ্ছি, আউটপুট আসে 5। 1 করে বাড়ছে। যখন 1 দিচ্ছি, আউটপুট 4। যখন 2 দিচ্ছি, আউটপুট হচ্ছে 5। যখন আমি 2.5 দিচ্ছি, আউটপুট হচ্ছে 5.5। যখন আমি 2.9 দিচ্ছি, তখন 5.9। যখন 2.99 দিচ্ছি, তখন 5.99। তাহলে একটু খেয়াল করুন তো এখানে কি হচ্ছে আসলে। আমি যদি এখানে সংখ্যা রেখাতে যদি এই মানগুলো বসাই, তাহলে কি হয় আমরা এটা একটু দেখি, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে, আমি ধরলাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তাহলে যখন আমি x এর মান 1 দিচ্ছি, তখন আউটপুট 4। যখন 2 দিলাম, তখন আউটপুট হচ্ছে 5। যখন আমি 2.5 দিলাম, ধরেন যে এটা হচ্ছে 2.5 দিলাম, তখন আউটপুট হচ্ছে 5.5। যখন আমি 2.9 দিলাম, 2.9, তখন আউটপুট হচ্ছে 5.9। যখন আমি 2.99 দিলাম, তখন আউটপুট হচ্ছে 5.99। তাহলে একটু খেয়াল করুন তো এখানে কি হচ্ছে, যে x এর মান যতই 3 এর কাছাকাছি যাচ্ছে, এই ফাংশনের আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে কিনা দেখেন। যখন 1 তখন 4, যখন 2 দিছেন তখন হইছে 5। তাহলে কি মনে হচ্ছে যে আমি যখন 1 দিছি তখন 4 পাচ্ছি, যখন 2 দিছি তখন 5 পাচ্ছি। তার মানে আমি যদি 3 দেই, আউটপুট 6 আসার কথা। এরকম মানে এই মানগুলো দেখে এরকম একটা অনুমান আমরা করতে পারি কিনা, যে যখন 1 দিছি তখন 4, যখন 2 দিছি তখন 5। তার মানে 1 দিলে 4, 2 দিলে 5 যদি হয়, তাহলে আমি যদি 3 দেই তাহলে হয়তোবা 6 আসবে। এরকম একটা অনুমান আমরা করতে পারি। আমাদের এই অনুমান আরো বেশি শক্ত হয় এই মানগুলো দেখে। আমরা দেখলাম যে x এর মান যতই 3 এর কাছাকাছি যাচ্ছে, এই ফাংশনের আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে। তো এখান থেকে এই মানগুলো দেখে আমরা ধারণা করছি যে x এর মান যদি আমি 3 দেই, তাহলে এই ফাংশনের আউটপুট আসবে 6। যেমন এই মানগুলো দেখে আমরা আরো হচ্ছে দেখেন, যখন আমি 5 দিছি তখন আউটপুট আসে 8। যখন আমি 4, 1 কম দিছি, তখন আউটপুট আসে 7। যখন আমি 3.1 দিছি, তখন আউটপুট আসে 6.1। তাহলে দেখেন, যখন আমি 5 দিছি তখন আউটপুট আসে 8। যখন আমি 4 দিছি তখন আউটপুট আসে 7, 1 কমছে। যখন আমি 3.1 দিছি, ধরলাম এটা হচ্ছে 3.1, যখন আমি 3.1 দিছি তখন আউটপুট আসছে 6.1। তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে বাম দিক থেকে এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 3। তাহলে দেখতে পাচ্ছি x এর মান যতই 3 এর কাছাকাছি যাচ্ছে, আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে। আবার এই পাশ থেকে যখন দেখলাম যে x এর মান যতই এখান থেকে x এর মান যতই 3 এর কাছাকাছি যাচ্ছে, আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে। তো এখান থেকে হিসাব করে আমরা একটা অনুমান করছি যে x এর মান যদি আমি 3 বসাই, x এর মান যদি আমি 3 বসাই, x এর মান যদি আমি 3 বসাই, তাহলে এখান থেকে হিসাব নিকাশ করার পরে এই ফাংশনের আউটপুট আসার কথা হচ্ছে 6। কিন্তু আপনি যখন এই ফাংশনটাতে 3 বসাবেন, তখন দেখেন কি হচ্ছে। 3 বসান, তাহলে এখানে 3 বসান, এখানে নিচে 3 বসান,
এখান থেকে আপনি হিসাব করেন, আপনি 6 পাচ্ছেন না, আপনি পাচ্ছেন 0/0। এই ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে অনির্ণেয়, একদম আমার আর অন্দ্রির প্রেম কাহিনীর মতো, ঠিক আছে? যে উপর থেকে দেখে মনে হয়েছে যে x এর মান যদি 3 বসান এই ফাংশনের আউটপুট আসবে 6, কিন্তু যখনই আপনি খাতা কলমে x এর মান 3 বসালেন তখন আপনি 6 তো পেলেনই না, উল্টো এই ফাংশনটা হয়ে গেছে অনির্ণেয়। উপর থেকে দেখে মনে হয়েছে যে অন্দ্রি পটে গেছে, কিন্তু যখনই ভাইনে প্রস্তাব দিলাম পটে তো নাই, উল্টা আমাকে ভাইয়া বানাই দিছে। সেম কাহিনী এখানে, উপর থেকে দেখে মনে হয়েছে যে x এর মান যদি আপনি 3 বসান এই ফাংশনের আউটপুট 6 আসবে, কিন্তু যখনই আপনি খাতা কলমে x এর মান 3 বসাইছেন তখন এই ফাংশনের আউটপুট 6 তো পেলেন না, উল্টো এই ফাংশনটা হয়ে গেছে অনির্ণেয়। এটাই হচ্ছে আসলে লিমিট। এরকম ফাংশন আপনি একটা দুইটা পাবেন না, এরকম অনেক ফাংশন পাবেন যাদের বেলায় x এর মান এই যে x এর মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি গেলে এই ফাংশনের মান একটা নির্দিষ্ট মানের কাছাকাছি যায়। যেমন এটার বেলায় কি হয়েছে, x এর মান যখন 3 এর কাছাকাছি যাচ্ছে এই ফাংশনের আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু যখন আপনি x এর মান 3 বসাচ্ছেন আপনি 6 আর পাবেন না, উল্টো এই ফাংশনটা হয়ে যাবে অনির্ণেয়। বুঝছেন? এটাই হচ্ছে লিমিট। তো এই যে কাহিনীটা, এই যে গল্পটা, এই গল্পটা ম্যাথমেটিশিয়ানরা একটা ছোট্ট লাইন দিয়ে প্রকাশ করছে। কিসে লাইন? লাইনটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 3 f of x equal to 6। এই গল্পটাকে যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তখন আমরা প্রকাশ করব হচ্ছে এভাবে, যে লিমিট x টেন্ডস টু, এই যে এখানে তীর চিহ্নটা আছে এটার উচ্চারণ হবে এরকম TENDS TO, এই যে ডি উচ্চারণ হবে না, অনুচ্চারিত থাকবে। তাহলে x টেন্ডস টু 3, যে x এর মান যতই 3 এর কাছাকাছি যায়, এই তীর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে x এর মান 3 এর কাছাকাছি যায়, 3 না 3 এর কাছাকাছি যায়, যে x এর মান যতই 3 এর কাছাকাছি যায় এই যে ফাংশন, এই ফাংশনটার আউটপুট একটা নির্দিষ্ট মান 6 এর কাছাকাছি যায়। এই পুরো কাহিনীটাকে বুঝছেন কিনা, যে লিমিটের ব্যাপারটা কি বুঝছেন কিনা? ওকে, তো আমাকে একটু বলবেন যে লিমিটের ব্যাপারটা আসলে কি, আপনারা ধরতে পারছেন কিনা? আমাদের অন্তরীকরণের বেসিক একদম মেইন হচ্ছে লিমিট। তো লিমিট জিনিসটা আসলে কি ধরতে পারছেন কিনা? হ্যাঁ, এখানে একটু চিন্তা করেন, আপনারা আমাকে কমেন্টে বলেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে এই ব্যাপারগুলো আরেকবার রিভিউ করে দেই, ঠিক আছে? হ্যাঁ, এখানে যেটা হয়েছে যে এখানে এই ফাংশনটাতে কি হচ্ছে, যে আপনি যখন x এর মান 1 বসাচ্ছেন তখন এই ফাংশনের আউটপুট আসে 4, আপনি যখন x এর মান 2 বসাচ্ছেন তখন এই ফাংশনের আউটপুট আসে 5। তাহলে দেখেন 1 বসাইলে 4 আসে, 2 বসাইলে 5 আসে। তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি যে 1 বসালে 4, 2 বসালে যদি 5 আসে, তার মানে আমি যদি 3 বসাই তাহলে 6 আসবে। আমার এই যে অনুমানটা, এই অনুমানটা আরো বেশি শক্ত হয়েছে এই ডাটাগুলো দেখে। আমরা দেখলাম যে x এর মান যতই 3 এর কাছাকাছি যাচ্ছে আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে, x এর মান এই পাশ থেকে যতই 3 এর কাছাকাছি যাচ্ছে আউটপুট ততই 6 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি, অনুমান করতে পারি যে x এর মান 3 বসালে আউটপুট 6 পাবো, কিন্তু আমি যখন খাতা কলমে এই ফাংশনটাতে x এর মান 3 বসালাম 6 তো পেলামই না, উল্টো এই ফাংশনটা হয়ে গেছে অনির্ণেয়। এই জিনিসটাই হচ্ছে লিমিট, ঠিক আছে? তো এই জিনিসটাকে যদি আপনি গাণিতিকভাবে প্রকাশ করেন তখন আপনাকে প্রকাশ করা লাগবে হচ্ছে এভাবে, যে লিমিট x টেন্ডস টু 3, যে x এর মান যতই 3 এর কাছাকাছি এই ফাংশন f of x, এই ফাংশনের আউটপুট একটা নির্দিষ্ট মান 6 এর কাছাকাছি, ঠিক আছে? তো এটাকে আমরা এভাবে প্রকাশ করি। এটার মানে কিন্তু x এর মান 3 না, 3 এর কাছাকাছি।
ওকে, এবার আমাকে প্রশ্ন করছে হচ্ছে ইলমা যে অসংজ্ঞায়িত আর অনির্ণয় কি একই রকম কিনা। এটার উত্তর হচ্ছে না, একই রকম না। ঠিক আছে, তিনটা জিনিস আলাদা। অসংজ্ঞায়িত আর অনির্ণয় ব্যাপারটা সেম না, তিনটার মধ্যে তফাৎ আছে। ওকে, এতটুকু আপনারা বুঝছেন না? ওকে, তা আই হোপ লিমিট জিনিসটা আর কখনো ভুলবেন না। ওকে, তো এটাকে যদি আমরা সূত্রের ফরম্যাটে লিখি, আপনাদের বইয়ে এটাকে এভাবে লেখা আছে, আপনাদের বইয়ে এটাকে লেখা আছে হচ্ছে এভাবে যে x এর মান যখন a এর কাছাকাছি তখন f of x এই ফাংশনের আউটপুট একটা নির্দিষ্ট মান l এর কাছাকাছি। কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করছি সেখানে a বলতে হচ্ছে 3 আর l বলতে হচ্ছে 6। ঠিক আছে, তো এরকম অনেক কিছু আমরা দেখব পরে। ওকে, এবার দেখেন আমরা এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক, যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক জাস্ট ম্যাক্সিমাম দুইটা সূত্র দিয়ে ইউজ করব। একটা হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। এই দুইটা সূত্র দিয়ে আমরা এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক সমাধান করব। তো দেখেন এই দুইটা সূত্র আমি এখন একটু করে বুঝাই দিব। তা আমি বইয়ের নিয়মে বুঝাবো না, আমি সংক্ষেপে অন্য একটা নিয়মে বুঝাবো। তো এই দুইটা সূত্র বোঝানোর জন্য আমি প্রথমে একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, তো দেখেন এই দুইটা সূত্রের মানে কি। এটার মানে হচ্ছে x টেন্ডস টু 0 মানে x এর মান যখন শূন্যের কাছাকাছি তখন এই ফাংশনের আউটপুট হচ্ছে 1 এর কাছাকাছি। এটার মানে কি দাঁড়াচ্ছে যে x এর মান যখন শূন্যের কাছাকাছি তখন এই ফাংশনের আউটপুট হচ্ছে 1 এর কাছাকাছি, রাইট? ওকে, তো এখানে x দিয়ে কি বোঝাচ্ছে? এই যে x দিয়ে কি বোঝাচ্ছে? আপনি বলবেন যে ভাইয়া x যেহেতু 10 এর পাশে আছে, sin এর পাশে আছে, তার মানে x দিয়ে বোঝানো হচ্ছে কোণের মানকে। ঠিক আছে, তার মানে আমরা কি বলতে পারি x টেন্ডস টু 0, x মানে হচ্ছে কোণ, মানে কোণের মান যখন শূন্যের কাছাকাছি তখন sin x বাই x tan x বাই x এই ফাংশনের আউটপুট হচ্ছে 1 এর কাছাকাছি, রাইট? ওকে, তো মাথায় রাখবেন আমরা যখন ক্যালকুলাসে হিসাব করি আমরা কোণকে রেডিয়ান এককে হিসাব করি। কোণকে কোন এককে হিসাব করি? ক্যালকুলাসে কোণকে হিসাব করা হয় রেডিয়ান এককে, ডিগ্রি এককে আর অন্য যে একক আছে ওই এককে হিসাব করা হয় না। ঠিক আছে, তাহলে এই যে এখানে যখন এরকম x দেখবেন তাহলে আপনি বুঝে নেবেন যে কোনটা রেডিয়ান এককে আছে। যদি কখনো ডিগ্রি এককে থেকে থাকে তখন আপনাকে নির্দিষ্ট করে মাথার উপরে ডিগ্রি চিহ্নটা দেয়া থাকবে। যদি না থাকে তাহলে বাই ডিফল্ট বুঝে নেবেন যে কোনটা আছে রেডিয়ান এককে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যে কোণের মান যখন শূন্যের কাছাকাছি, x বলতে এখানে কোণের মান যখন শূন্যের কাছাকাছি তখন এই ফাংশনের আউটপুট হচ্ছে 1 এর কাছাকাছি। আচ্ছা, এবার দেখেন আমি একটা বৃত্ত আঁকলাম, তো একটু খেয়াল করেন এখানে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ঠিক আছে? ওকে, তো কোণের মান কিন্তু শূন্যের কাছাকাছি, তো আমি একদম শূন্যের কাছাকাছি কোণ নিয়ে আরেকটা রেখা আঁকলাম, শূন্যের কাছাকাছি কোণ নিয়ে আরেকটা রেখা আঁকছে। দেখেন আমি বইয়ের নিয়মে বুঝাচ্ছি না, তো কোণের মান কিন্তু শূন্যের কাছাকাছি। তো এখানে যেহেতু আমি চিত্র আঁকছি, আমি নিজ হাতে আঁকছি, এই কারণে আপনার গ্যাপ বেশি মনে হচ্ছে, কিন্তু বাস্তবে যখন হিসাব করা হয় তখন কোণের মান কিন্তু এত বড় নেওয়া হয় না, কারণ কোণের মান হচ্ছে একদম শূন্যের কাছাকাছি, একদম কাছাকাছি থাকে, রাইট? ওকে, তাহলে এই ক্ষেত্রে আপনাদের কল্পনা শক্তি একটু ব্যবহার করেন। যেহেতু এখানে তো ভাইয়া হাতে আঁকছে বিধে একটু গ্যাপ আছে, কিন্তু বাস্তবে কোণের মান হচ্ছে একদম শূন্যের কাছাকাছি, মানে এই দুইটা রেখা থাকবে একদম কাছাকাছি, একদম কাছাকাছি। ধরেন এটা হচ্ছে এই রেখাটা আর এই রেখাটা থাকবে একদম কাছাকাছি, একদম কাছাকাছি। ঠিক আছে, তার মানে এই রেখাটার মান যদি আর হয় তাহলে এই রেখাটার মানও হবে আর, কারণ এই দুইটা রেখা তো একদম কাছাকাছি আছে। তাহলে দুইটা রেখার
দৈর্ঘ্য অলমোস্ট সেমই থাকবে। তাহলে এটার মান যদি আর হয়, এটার মান হচ্ছে আর। আর এই যে মাঝখানের কোণটা, এই কোণটাকে আমরা ধরলাম হচ্ছে এক্স, কারণ আমাদের সূত্রে এক্স ধরছে, যার মান হচ্ছে শূন্যের কাছাকাছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন এই দুইটা রেখা যেহেতু একদম কাছাকাছি আছে, আপনাদের ইমাজিনেশন একটু ব্যবহার করেন, এই দুইটা রেখা যেহেতু একদম কাছাকাছি আছে, একদম কাছাকাছি আছে, ঠিক আছে, তাহলে দেখেন যখন আপনি এখানে যোগ করে দিবেন, এই যে এখানে এই জায়গাটা যখন আপনি যোগ করে দিবেন, তখন কিন্তু এখানে একটা সমকোণ উৎপন্ন হবে। আপনি একটু জুম করেন, ব্যাপারটাকে বড় করেন, তাহলে কি হচ্ছে, এই রেখা আর এটার কাছাকাছি আরেকটা রেখা, আরেকটা রেখা, তাহলে এই দুইটা রেখাকে যখন আপনি এখানে যুক্ত করে দিবেন, তখন এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এখানে ভাই একটু গ্যাপ দিয়ে আঁকছে বিদায় ব্যাপারটা হচ্ছে না আর কি। ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার যে এই দুইটা রেখা যেহেতু একদম কাছাকাছি থাকবে, যেহেতু কোণের মান 0 ডিগ্রি, তাহলে এটার মান যদি আর হয়, এটার মানও হবে আর। আর এইখানে এই জায়গাটায় এই তিনজনকে নিয়ে একটা সমকোণ উৎপন্ন হবে, রাইট? আচ্ছা, তাহলে এবার দেখেন, আমরা ক্লাস 9-10-এ একটা সূত্র পড়ে আসছিলাম, H সমান R থিটা, এই সূত্রটা পড়ে আসছিলাম, মনে আছে? তো এখানে S দিয়ে কি বোঝানো হয়েছিল? S দিয়ে বোঝানো হয়েছিল বৃত্তচাপের ব্যাসার্ধ, মানে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে এটা এটা। ঠিক আছে, আমি এটাকে এই পাশে আঁকতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জিনিসটাকে, জাস্ট এই জিনিসটাকে এই পাশে আঁকতেছি, ওকে। তাহলে এটার মান হচ্ছে আর, এটার মান হচ্ছে আর, আর এই যে এটা 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 হচ্ছে এখানে এস। ঠিক আছে, তাহলে এটার মান, এই এতটুকুর মান হচ্ছে এস, আর এটার এই বৃত্তচাপের ব্যাসার্ধ হচ্ছে আর, আর এই যে কোণটা, আমরা এই কোণটাকে ধরছি হচ্ছে এক্স, তাহলে এখানে থিটার জায়গায় বসবো হচ্ছে এক্স। তাহলে এখানে এক্স দিয়ে বোঝানো হচ্ছে কোণ। তাহলে এখান থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি এস এক্স বলতে পাচ্ছেন এস বাই আর। ঠিক আছে, ওকে, এতটুকু আমরা পেয়ে গেলাম। আমাকে একটু বলেন এতটুকু আপনারা বুঝছেন কিনা, এতটুকু নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জিজ্ঞেস করে নেন। আমি বইয়ের নিয়মে বুঝাচ্ছি না, কারণ বইয়ের নিয়মটা অনেক জটিল। ঠিক আছে, তো এতটুকু আপনারা বুঝছেন কিনা আমাকে জাস্ট এতটুকু একটু বলেন, ওকে। এখানে যে আমরা কোণের মান হচ্ছে একদম শূন্যের কাছাকাছি, তাহলে আমি প্রথমে একটা রেখা নিলাম, এই রেখাটার ব্যাসার্ধ নিলাম হচ্ছে আর, আর যেহেতু কোণের মান শূন্যের কাছাকাছি, তাহলে আমি এই মাঝখানের যে কোণটা, এই কোণটা শূন্যের কাছাকাছি করে আমি আরেকটা রেখা নিচ্ছি। যেহেতু এই দুইটা রেখা একদম কাছাকাছি থাকবে, একদম কাছাকাছি থাকবে, হ্যাঁ, তাহলে তাদের দৈর্ঘ্য তেমন পরিবর্তন হবে না। নিচেরটার মান যদি আর হয়, উপরেরটার মানও হবে আর বাই ডিফল্ট। ঠিক আছে, আর যেহেতু এই দুইটা রেখা একদম কাছাকাছি থাকবে, তখন আপনি একটা সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হবে, যেটা আমি এখানে আঁকছি, সমকোণী ত্রিভুজ এখানে উৎপন্ন হবে। ওকে, সবাই বুঝছেন? ওকে, ঠিক আছে। আর এটা আপনারা ক্লাস 9-10-এ পড়ে আসছেন এই সূত্রটা, যে এস সমান আর এক্স, এক্স দিয়ে বোঝানো হয় কোন একটা বৃত্তচাপের দৈর্ঘ্যকে, আর এক্স দিয়ে এস দিয়ে হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এক্স দিয়ে বোঝানো হয় হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ, আর আর দিয়ে বোঝানো হয় হচ্ছে ব্যাসার্ধকে। তাহলে এখান থেকে হিসাব করার পরে এক্স সমান পাচ্ছি এস বাই আর। এতটুকু একটু বুঝে নেন, এরপরে দেখবেন অঙ্কে আর তেমন জটিলতা নাই, এরপর ধুমায় অঙ্ক করব। এই জিনিসগুলো একটু বোঝানো দরকার, নয়তো মুখস্থ লাগবে। এবার দেখেন, এবার আপনাকে একটু এখানে আসেন, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন, আপনারা আমাকে, তার আগে আমি আপনাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। ধরেন আমি এখানে a = b নিলাম, = 1, ঠিক আছে? তাহলে কোনো কিছুর মান, যেমন a সমান b = 1, তাহলে আমি এখান থেকে পাচ্ছি a সমান b। তাহলে সেম ভাবে এই যে এই ফাংশনটা sin x বাই x = 1 আসছে, ঠিক কিনা? তার মানে এখান থেকে হিসাব করে পাচ্ছি sin x = x। তার মানে কোনোভাবে যদি আমি প্রমাণ করতে পারি যে sin x আর x সমান, sin x আর x সমান, এটা যদি প্রমাণ করতে পারি, তাহলে বাই ডিফল্ট এটা প্রমাণিত হচ্ছে যে sin x বাই x = 1।
ঠিক আছে, sin x বাই এক্স ইকুয়াল টু 1 হওয়া মানে sin x আর x অবশ্যই কি আসবে, সমান আসবে, ঠিক কিনা? সেম ভাবে আমি যদি 10x বাই x ইকুয়াল টু 1 ধরি, 10x বাই x ইকুয়াল টু 1 ধরি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি 10x ইকুয়াল টু x। তাহলে এটা প্রমাণ করতে পারা মানে বাই ডিফল্ট এটা প্রমাণিত হয়ে যাওয়া 10x বাই x ইকুয়াল টু 1, ঠিক আছে, ফাইন। এবার দেখেন এখানে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এটার মান তো আর কোণের মান হচ্ছে x, আর এই বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা ধরছিলাম হচ্ছে s। ওকে, তাহলে এবার দেখেন আমি যদি এই কোণের সাপেক্ষে সাইন নেই, এই কোণের সাপেক্ষে যদি আমি সাইন নেই, সাইন x, তাহলে সাইন কোণ দুটা বাহু নিয়ে কাজ করে, সাইন কাজ করে হচ্ছে লম্ব আর অতিভুজ নিয়ে। তাহলে এখানে লম্ব হচ্ছে s আর অতিভুজ হচ্ছে r, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 নং। আর এই কোণের সাপেক্ষে যদি আমি 10 নিয়ে হিসাব করি তাহলে 10x, 10 কাজ করে কি নিয়ে, লম্ব আর ভূমি নিয়ে। তাহলে লম্বের মান হচ্ছে s আর এই ভূমির মানটা পাচ্ছেন r, ঠিক আছে। তাহলে এটাকে আমরা দিলাম হচ্ছে 3 নং। তাহলে আপনি দেখেন 1 নং, 2 নং, 3 নং, এই তিনজনের ডান পক্ষ কিন্তু সমান আসছে। তাহলে তিনজনের ডান পক্ষ যেহেতু সমান, তার মানে অটোমেটিক্যালি বাম পক্ষ তিনটাও কি আসবে, সমান আসবে। তাহলে আমি 1 নং, 2 নং আর 3 নং থেকে লিখতে পারি, 1 নং, 2 নং আর 3 নং থেকে লিখতে পারি sin x সমান 10x সমান x, ঠিক আছে। ডান পক্ষ যেহেতু সমান আসছে তাহলে বাম পক্ষ তিনটাও কি আসবে, সমান আসবে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই দুইজনকে নিয়ে হিসাব করি sin x ইকুয়াল টু x, তাহলে এখান থেকে হিসাব করার পরে আমি যদি ওই পক্ষে x দিয়ে ভাগ করি তাহলে sin x বাই x ইকুয়াল টু 1 পাচ্ছি। দেখেন এই সূত্রটা প্রমাণিত হচ্ছে। আর আমি যদি এই দুইজনকে নিয়ে হিসাব করি তাহলে 10x ইকুয়াল টু x পাচ্ছি। তাহলে এখান থেকে হিসাব করার পরে আমি এটা পেয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যে sin x বাই x এর মান 1 পাচ্ছি, 10x বাই x এর মান 1 পাচ্ছি। কোন শর্তে? শর্ত হচ্ছে এই যে কোণ x, এই x এর মানটা হইতে হবে একদম শূন্যের কাছাকাছি, ঠিক আছে। স্পেসিফিক করে যদি বলি 4 ডিগ্রির কম হওয়া লাগে। এই যে কোণ, এই কোণের মানটা যদি 4 ডিগ্রির ছোট হয়, 4 ডিগ্রির ছোট হয়, তখনই এখানে সমকোণ উৎপন্ন হয়। আর সমকোণ যদি উৎপন্ন হয় তখন এই সম্পর্কগুলো পাওয়া যায়। তাহলে ভাইয়া প্রমাণ করে দিলাম, বইয়ের প্রমাণ অনুযায়ী করে নেই, আমরা আমাদের নিয়মে প্রমাণ করে দিলাম যে sin x বাই x এর মান 1 হয় আর 10x বাই x এর মান 1 হয়। শর্ত হচ্ছে এই যে কোণের মানটা হইতে হবে 4 ডিগ্রির কম, অর্থাৎ শূন্যের কাছাকাছি, ঠিক আছে। তো ফুল জিনিসটা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে চাইলে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আর যদি বুঝেন তাহলে সেটাও বলেন যে বুঝছেন কিনা, ঠিক আছে। যেহেতু এই জিনিসগুলো নতুন এই কারণে ভাইয়া আপনাদেরকে একটু থিম দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন করছে হচ্ছে শারমি প্রশ্ন করছিল যে ভূমিও আর অতিভুজ আর কেমনে হয়েছে। এটার উত্তর হচ্ছে এই যে মাঝখানের কোণটা, হ্যাঁ, যেটাকে আমরা x ধরছি, এই কোণের মান হচ্ছে একদম শূন্যের কাছাকাছি। তাহলে আপনি চিন্তা করেন এই নিচে একটা রেখা আছে, আপনি শূন্যের কাছাকাছি হওয়া মানে কি? শূন্যের কাছাকাছি হওয়া মানে হচ্ছে এই দুইটা লাইন একদম কাছাকাছি থাকবে, এতটাই কাছাকাছি যে তাদের মাঝখানে কোণের মান হবে অলমোস্ট শূন্য। এখানে তো ভাইয়া চিত্র আঁকছি, হাতে আঁকছি, এই কারণে বোঝানোর জন্য তো একটু গ্যাপ রাখা লাগবে, নয়তো আপনারা দেখবেন না, বুঝবেন না। কিন্তু বাস্তবে কি হয় দেখেন, যখন আপনি দুইটা রেখা এমন ভাবে নিবেন যে তাদের মাঝখানের গ্যাপ কোণের মান হচ্ছে শূন্যের কাছাকাছি, তখন আপনিই বলেন এই দুইটা লাইনের দৈর্ঘ্যের মধ্যে কি কোনো পরিবর্তন আসবে? নিচেরটার মান যদি আর হয় তাহলে উপরেরটার মানও কি অলমোস্ট আর আসবে না? তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমি একটু বড় করে আঁকছি বোঝানোর জন্য। তাহলে দেখেন ভূমির মানও আসবে আর ব্যাসার্ধের মানও আসবে আর, ঠিক আছে।
ওকে, এবার আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ কসের ক্ষেত্রে হচ্ছে শূন্যের, কসের ক্ষেত্রে হচ্ছে 90, ওটা আমরা এমসিকিউতে গিয়ে পড়বো। শেষের টুক আবার বুঝান, শেষের অংশটুকু 1 আর 2 অবশ্যই মুখস্থ করা লাগবে। এই 2 নং আর 3 নং এগুলো মুখস্থ করা লাগবে, এগুলো মুখস্থ করা লাগবে। আচ্ছা, তা আমি হ্যাঁ আই হোপ এতটুকু নিয়ে কোনো সমস্যা নাই আর, ঠিক আছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে একটা ইনসাইট দিয়ে দেওয়ার জন্য, ভিউ দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এতো হয়ে গেল, একদম ইজি এগুলা, ঠিক আছে। আমি এখান থেকে এটা দাঁড় করালাম, তারপর এই কোণের সাপেক্ষে সাইন নিয়ে হিসাব করে এটা পাচ্ছি, এই কোণের সাপেক্ষে টেন নিয়ে হিসাব করে এটা পাচ্ছি। যেহেতু ডান পক্ষ সমান, তাহলে বাম পক্ষ সমান আসবে, তাহলে বাম পক্ষ যদি সমান আসে হিসাব করার পরে এই সম্পর্ক পেয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কাহিনী শেষ। এবার ভাইয়া ধুমাইয়া অঙ্ক করব, ঠিক আছে। আচ্ছা ওকে, এবার দেখেন ভাইয়া ধুমাইয়া কেমন অঙ্ক করে, এতটুকু বুঝাইতেই ভাইয়ের একটু কষ্ট হয়েছে। আচ্ছা এবার দেখেন, এবার দেখেন কি বলি ভাইয়া, সেটা হচ্ছে এই যে দুইটা সূত্র, হ্যাঁ এই দুইটা সূত্র দিয়ে আমরা অন্তরীকরণের মানে এই লিমিট চ্যাপ্টারে মোর দেন 90% গাণিতিক সমস্যার সমাধান করব, মোর দেন 90%, ঠিক আছে। তো এই দুইটা সূত্র যখন আপনি অঙ্কে ইউজ করবেন, তখন দুইটা কথা আপনাকে মাথায় রাখা লাগবে। কয়টা কথা মাথায় রাখা লাগবে? দুইটা কথা। প্রথম কথা হচ্ছে লিমিটের মানটা থাকবে শূন্যের কাছাকাছি, লিমিটের মানটা থাকবে যে এক্স, এক্স এর মান থাকতে হবে শূন্যের কাছাকাছি। 2 নাম্বার কথা হচ্ছে এই সাইনের পাশে যে আছে আর টেনের পাশে যে আছে, উপরে যে আছে নিচেও তাকে থাকা লাগবে। কথাটা ক্লিয়ার? কি বলছি ভাইয়া? বলছি কি যে লিমিটের মানটা থাকবে হচ্ছে শূন্যের কাছাকাছি, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে সাইনের পাশে টেনের পাশে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে, তাহলেই কেবল এই পুরাটার মান আসবে 1, ঠিক আছে। যদি এরকম থাকে আর কি, ধরেন লিমিট x টেন্ডস টু 0 সাইন 2x/2x, ঠিক আছে। তাহলে দেখেন এই ফরম্যাটের সাথে মিলে গেছে, লিমিটের মানটা আছে শূন্যের কাছাকাছি আর সাইনের সাথে যে আছে নিচেও সেই আছে, তাহলে এই ফাংশনের মান আসবে 1। সেম ভাবে যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু 0 10 2x/3 নিচেও আছে 2x/3, তাহলে এই ফাংশনের মান আসবে 1, ঠিক আছে। তাহলে এই সূত্র ইউজ করার শর্ত কয়টা? দুইটা। কি কি? যে লিমিটের মানটা থাকবে শূন্যের কাছাকাছি আর সাইনের পাশে যে থাকবে টেনের পাশে যে থাকবে তাকে নিচেও থাকা লাগবে, হরেও থাকা লাগবে, তাহলেই কেবল এই এক্সপ্রেশনের সাপেক্ষে মান সরাসরি কত বসানো যাবে? 1 বসানো যাবে, ঠিক আছে। ওকে, প্রশ্ন হচ্ছে হ্যাঁ যারা আই এম সরি আপনারা হয়তো নিচের অংশটুকু ধরতে পারেন নাই, ঠিক আছে। এই যে আপনারা এটা পাইছিলেন না sin x = 10x = x, তাহলে আপনি এই দুইজনকে নিয়ে হিসাব করেন, তাহলে আপনি এখন উভয় পক্ষে x দিয়ে ভাগ দেন, তাহলে আপনি মান পাচ্ছেন 1। আর যদি এই দুইজন নিয়ে হিসাব করেন তাহলেও সেম 10x/x এর মান আসবে 1, এটাই আর কি। আচ্ছা, তো এতটুকু গেল। এবার আমরা অঙ্কে চলে যাই, ঠিক আছে। তো ফার্স্টে ভাইয়া করবো হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই অঙ্কগুলা, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমাদের টাইপ 5 এর প্রবলেম 1, ঠিক আছে। এই অঙ্কটা এই অঙ্কটা দিয়ে ভাইয়া শুরু করব যে লিমিট x টেন্ডস টু 0 1 - cos 7x/3x², ঠিক আছে। আপনারা পড়াশোনায় মনোযোগ দেন, ঠিক আছে, পড়াশোনায় মনোযোগ দেন। হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করার দরকার নাই, পড়াশোনায় মনোযোগ দেন। আচ্ছা, তো দেখেন এই অঙ্কটা ভাইয়া সমাধান করব কিভাবে। আমরা একটা সূত্র জানি যে 1 - cos 2x, 1 - cos 2x সমান ছিল যে 1 - cos 2x সমান ছিল 2 sin² x।
ভাইয়া কিন্তু আপনাদেরকে ত্রিকোণমিতির অঙ্ক করানোর সময় বারবার বলছিলাম যে পুরো ম্যাথে যে তিনটা সূত্র যে দুইটা সূত্র সবচেয়ে বেশি ইউজ হবে সেটা হচ্ছে sin 2x এর সূত্র আর cos 2x এর সূত্র, মনে আছে? তো আমরা cos 2x এর এই সূত্রটা শিখছিলাম যে 1 - cos 2x = 2 sin স্কয়ার x, ঠিক আছে? তা আমরা বলছিলাম যে এই পাশের কোণ আর এই পাশের কোণের মধ্যে কি সম্পর্ক হচ্ছে এখানে যে আছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসে সেটা বসা হচ্ছে এখানে, ঠিক আছে? তাহলে দেখেন যদি এখানে 2x না থেকে 7x থাকে তাহলে ওই পাশে কি আসবে? ওই পাশে আসবে হচ্ছে 2 sin স্কয়ার 7x কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন তাহলে আপনি পাচ্ছেন 7x/2, তাহলে এই পাশে পাচ্ছেন 7x/2, ঠিক আছে? 1 - cos 2x সমান হচ্ছে 2 sin স্কয়ার x। আর আমরা কি বলছিলাম এই দুই পাশের কোণের মধ্যে কি সম্পর্ক হচ্ছে এখানে যে থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসবে সেটা বসবে হচ্ছে এখানে। তাহলে যদি 2x না থেকে 7x থাকতো তাহলে আমি সূত্র অনুযায়ী কি পেতাম? 2 sin স্কয়ার 7x/2, কারণ 7x কে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি 7x/2। ফাইন, তাহলে আমি এখানে সূত্র অ্যাপ্লাই করে দিই। তাহলে যদি আমি এখানে সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি 2 sin স্কয়ার 7x/2 আর নিচে পাচ্ছি 3x স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এবার দেখেন উপরে আছে 2 আর নিচে আছে 3, তাহলে টোটাল কনস্ট্যান্ট কত আছে? টোটাল কনস্ট্যান্ট আছে হচ্ছে 2/3। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্টকে আমি একদম সামনে লিখতে পারবো, তাহলে আমি 2/3 কে একদম সামনে লিখলাম। এবার যে ভাইয়া ভাঙবো, এই ভাঙাটা ভালো করে বুঝেন। দেখেন এখানে আছে sin স্কয়ার 7x/2, তার মানে এখানে sin 7x/2 কয়টা? 2টা, যেহেতু স্কয়ার আছে তার মানে এখানে sin 7x/2 হচ্ছে 2টা। তাহলে আমি এখানে একটা লিখলাম sin 7x/2, আবার এখানে একটা লিখলাম sin 7x/2, ঠিক আছে? এবার নিচে x আছে কয়টা? 2টা, এখানে একটা x লিখলাম আর এখানে একটা x লিখলাম, বুঝেন কিন্তু? তাহলে দেখেন এখানে কিন্তু ভাইয়া অতিরিক্ত কিছু লিখি নাই। এই 2/3 কনস্ট্যান্ট আমি 2/3 কে একদম সামনে লিখছি। sin 7x/2 হচ্ছে 2টা, একটা এখানে লিখছি একটা এখানে লিখছি। এখানে x ছিল 2টা, একটাকে তার নিচে লিখছি আর একটাকে তার নিচে লিখছি। ওকে, ফাইন। এবার দেখেন এই যে লিমিট, হ্যাঁ এই লিমিটটা এই পুরাটার জন্য একসাথে ছিল। এখন আমি পুরাটাকে 2টা অংশে ভাঙছি, তাহলে এই লিমিটটাকে 2টার জন্য আলাদা করে লেখা লাগবে। তাহলে এটার জন্য লিখবো একবার আর এটার জন্য লিখবো একবার। ক্লিয়ার? এই পুরাটার জন্য এখানে একসাথে ছিল, এখন আমি এই পুরাটাকে 2টা খণ্ডে ভাঙছি, তাহলে লিমিটটাকে 2 খণ্ডের জন্য আলাদা করে লেখা লাগবে, ঠিক আছে? এবার দেখেন এই যে সূত্র, আমরা কি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো? এখন পারবো না, কারণ এই সূত্র অ্যাপ্লাই করার শর্ত ছিল 2টা। একটা ছিল লিমিটের মান থাকতে হবে 0-এর কাছাকাছি, যেটা এখানে আছে, আরেকটা ছিল সাইনের সাথে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে। তাহলে এখানে সাইনের সাথে আছে 7x/2, নিচে কি 7x/2 আছে? নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে 7x/2 আনতে হবে সূত্রের ফরম্যাটে ফেলার জন্য। তাহলে আমি কি করব? এখানে x কে অতিরিক্ত 7/2 দিয়ে গুণ করলাম। তো এটা যেহেতু অতিরিক্ত 7/2, এটাকে বাদ দেওয়ার জন্য এখানে আবার 7/2 আনতে হবে, তাহলে কাটাকাটি করলে আগেরটা চলে আসে। সেম ভাবে আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারছি না, কারণ নিচে 7x/2 নাই। তাহলে সূত্রের ফরম্যাটে আনার জন্য আমি এই x কে অতিরিক্ত 7/2 দিয়ে গুণ করলাম। এই 7/2 কে বাদ দেওয়ার জন্য এখানে আবার 7/2 আনতে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে 2/3 যেমন ছিল তেমন আছে। এটা যেহেতু সূত্রের ফরম্যাটে মিলে গেছে, সূত্রের ফরম্যাটে বসে গেছে, তাহলে এটার মান সূত্র অনুযায়ী পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 7/2, এটার মান সূত্র অনুযায়ী পাচ্ছি 1, এখান থেকে পাচ্ছি 7/2। তাহলে আপনি যদি এখানে কাটাকাটি করেন তাহলে হিসাব করার পরে পাচ্ছেন 49/6। আমাদের অঙ্কটা শেষ। ইয়েস,
ইশাল ঠিক বলছেন, 49/6। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে, এই 3 নাম্বার লাইনটা যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন তাহলে অঙ্ক শেষ। এটা তো সূত্র, হ্যাঁ, 1 - cos 2x এর সূত্র অ্যাপ্লাই করছে এখানে। ঠিক আছে, এই লাইনটাতে অনেকের অসুবিধা হয়। 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, একদম সামনে লিখছি। এখানে sin স্কয়ার 7x/2 আছে, তার মানে sin 7x/2 হচ্ছে দুইটা, একটা এখানে লিখছি আর একটা এখানে লিখছি। x ছিল দুইটা, একটা এখানে লিখছি আর একটা এখানে লিখছি, কিন্তু সূত্র অনুযায়ী উপরে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে। তো নিচে তাকে আনার জন্য আমি অতিরিক্ত 7/2 দিয়ে গুণ করছি, এই 7/2 কে বাদ দেওয়ার জন্য এখানে আবার 7/2 আনছি, সেম ভাবে এখানে আনছি। এবার হিসাব করার পরে পাচ্ছি 49/6। ওকে, যারা এই 3 নাম্বার লাইনটা বুঝতেছেন না, আমি 3 নাম্বার লাইনটা আরেকবার বলে দিই, দেখেন, হ্যাঁ, শর্টকাটে আরেকবার বলে দিই। ঠিক আছে, এই 3 নাম্বার লাইনটা যারা বুঝতেছেন না, মূলত এটাই সব, একটু মনোযোগ দেন। এখানে 2/3 হচ্ছে কনস্ট্যান্ট, আমি 2/3 কে একদম সামনে লিখলাম। এখানে আছে sin স্কয়ার 7x/2, তার মানে এখানে sin 7x/2 কয়টা আছে? দুইটা, যেহেতু স্কয়ার, তার মানে এখানে sin 7x/2 হচ্ছে দুইটা। তাহলে আমি এখানে একটা sin 7x/2 লিখলাম, আবার এখানে একটা sin 7x/2 লিখলাম। এখানে ছিল দুইটা একসাথে, আমি এখানে আলাদা করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, sin 7x/2। হ্যাঁ, এবার দেখেন এখানে নিচে x স্কয়ার আছে, মানে x আছে এখানে দুইটা, একটাকে লিখলাম তার নিচে, আরেকটাকে লিখলাম তার নিচে। ঠিক আছে, তো এখানে এই যে লিমিট, এই লিমিটটা এই পুরোটার জন্য একসাথে ছিল, আর আপনি এই পুরোটাকে এখন দুইটা খণ্ডে ভাঙছেন। তাহলে এই যে লিমিটটাকে আপনি 2 খণ্ডের জন্য আলাদা করে লেখা লাগবে। তাহলে আপনি 2 খণ্ডের জন্য আলাদা করে লিখছেন। ঠিক আছে, এবার সূত্র অনুযায়ী সাইনের সাথে যে থাকবে নিচে সেই থাকার কথা। তাহলে এখানে সাইনের সাথে আছে 7x/2, তাহলে নিচেও থাকতে হবে 7x/2। তাহলে 7x/2 আনার জন্য আপনি অতিরিক্ত 7/2 দিয়ে গুণ করে দিছেন, আর এই 7/2 কে বাদ দেওয়ার জন্য এখানে আবার 7/2 আনছেন। সেম ভাবে এখানে আছে 7x/2, নিচেও আনতে হবে 7x/2। তাহলে আপনি নিচে 7x/2 আনার জন্য x কে অতিরিক্ত 7/2 দিয়ে গুণ করে দিচ্ছেন, আর এই 7/2 কে বাদ দেওয়ার জন্য এখানে আবার লিখছেন হচ্ছে 7/2। ঠিক আছে, তাহলে এখানে 2/3 যেমন ছিল তেমন আছে। এটা যেহেতু সূত্রের ফরম্যাটে মিলে গেছে, তাহলে এটার মান আসবে 1। এখান থেকে পাচ্ছেন 7/2। এটা যেহেতু সূত্রের ফরম্যাটে মিলে গেছে, তাহলে এটার মান হচ্ছে 1, এখান থেকে পাচ্ছেন 7/2। এবার হিসাব করার পর পাচ্ছেন 49/6। ওকে, তো আমি আরেকটা অঙ্কে চলে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কমেন্টে অন্য আলাপ করবেন না। হ্যাঁ, আমরা শুধু ম্যাথ করি, তাহলে আপনাদের কমেন্টটা আমি দেখতে পারবো। ঠিক আছে, নয়তো দেখা যাবে কেউ একজন প্রয়োজনীয় প্রশ্ন করছে কিন্তু অন্য আলাপ করার কারণে ওই কমেন্টটা উপরে চলে যাবে, ভাইয়া দেখা হবে না। ঠিক আছে, একটু মনোযোগ দিই আমরা। হ্যাঁ জি, নাইম বিনতে মুহসিন লেখা যাবে। আমি ওইভাবে লিখি নাই আর কি, অনেকের প্রবলেম হয় বুঝতে ওইভাবে, তাই ভাই লিখি নাই। হ্যাঁ, আপনি চাইলে লিখতে পারেন, সমস্যা নেই। এবার আমরা চলে যাই হচ্ছে প্রবলেম 3-এ। যাদের কাছে রোড ম্যাপ, ভাইয়া রোড ম্যাপটা ফলো করতেছে। এবার আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করি। ঠিক আছে, এবার আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করি। দেখেন কি করবেন। ওকে, ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে, ভাইয়ের এই টেকনিকগুলো মাথায় রাখবেন। ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে সাইন কসে নিয়ে যাবেন। আই রিপিট, ভাইয়ের সাথে থাকেন, তাহলে ভাইয়া বেশি অঙ্ক করতে পারবে 1 ঘন্টায়। বুঝছেন, ভাইয়ের সাথে থাকেন। ভাইয়া কি বলছি, যদি সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাহলে সেটাকে আমরা সাইন কসে নিয়ে যাব। তাহলে এখানে 10 আছে, তাহলে আমরা 10 কে ভেঙে লিখলাম sin x/cos x, আর এখানে লিখলাম হচ্ছে মাইনাস sin x, নিচে পাচ্ছি x কিউব।
এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে ভাইয়া কি বলছি এই লাইনটাতে? ভাইয়া বলছি সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে কি করব? সাইন কসে নিয়ে যাব। তাই আমরা 10 কে সাইন কসে নিয়ে গেছি। ফাইন, এবার আমরা কি করব? এবার আমরা এখানে লসাগু করি। তাহলে এখানে যদি আপনি লসাগু করেন, লসাগু করার পরে আপনি পাবেন হচ্ছে এটা, ঠিক আছে? লসাগু করেন, লসাগু করার পরে আপনি পাবেন হচ্ছে এটা, আর নিচে থাকবে হচ্ছে এক্স কিউব, রাইট? ওকে, এবার হ্যাঁ, এবার যদি এটাকে আপনি উল্টায় দেন, মানে এক্স কিউবের নিচে কিছু না থাকা মানে কি আছে? 1 আছে। তাহলে এই লব আর হরকে যদি ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যান তাহলে উল্টে যাবে। উল্টানোর পরে আচ্ছা আমি একটা লাইন বাড়তি করি, এখান থেকে ভাই সাইন এক্সটা কমন নিয়ে নেই। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস কস এক্স, আর এখানে থাকবে হচ্ছে কস এক্স বাই এক্স কিউব, এটা থাকবে, রাইট? ওকে, এবার এই যে লব আর এই হর, লব আর হরকে যদি ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যায় তাহলে উল্টে যাবে। উল্টানোর পরে যখন আপনি হিসাব করবেন তখন আপনি পাবেন হচ্ছে এটা। আপনি টোটাল হিসাব করার পরে পাবেন হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, ভাইয়া সূত্রগুলো মুছে ফেলি যেহেতু জায়গা লাগবে। ওকে, এবার ভাইয়া কি করবো দেখেন, হ্যাঁ, এবার এই যে 1 মাইনাস কস এক্স, এটা সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র? ওই যে কিছুক্ষণ আগে ভাই সূত্র দেখছিলাম যে 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস 2x। তাহলে এই পাশের কোণ আর এই পাশের কোণের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এখানে যে থাকবে তাকে 2 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসবে সেটা বসবো হচ্ছে এখানে। তাহলে যদি এখানে 1 মাইনাস কস x থাকতো, তাহলে x কে 2 দিয়ে ভাগ করলে কি আসতো? x বাই 2। তাহলে এই পাশে বসবো হচ্ছে 2 সাইন স্কোয়ার x বাই 2, রাইট? তাহলে এখানে 1 মাইনাস কস x সমান লিখলাম 2 সাইন স্কোয়ার x বাই 2, আর নিচে যেমন ছিল তেমন রেখে দিছে, ঠিক আছে? আই হোপ এতটুকু নিয়ে কোনো প্রশ্ন নাই, ঠিক আছে? তাহলে দেখেন আমরা কি করছি, আমরা 10 কে সাইন কসে নিয়ে গেছি, তারপর এখানে লসাগু করছি। এবার এখান থেকে সাইন এক্স কে কমন নিছি, তারপর এই যে লব আর এই যে হর, লব আর হরকে ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে গেছি, ঠিক আছে? তাহলে গুণ আকারে নিয়ে যাবেন, হিসাব করার পরে এটা আসবে। তারপরে এই সূত্র অনুসারে 1 মাইনাস কস এক্স সমান পাচ্ছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। ফাইন, এবার দেখেন, এবার এই যে সাইন এক্স আর কস এক্স এই দুইজন মিলে হবে 10x, আর এখানে যেমন ছিল তেমন আছে, আর নিচে এক্স কিউব যেমন ছিল তেমন আছে, ঠিক আছে? এবার ভাইয়াকে একটু বলেন যে এতটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এতটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু প্রশ্ন করেন। কেউ যদি স্ক্রিনশট তুলতে চান স্ক্রিনশট তুলে ফেলেন, আর যদি বুঝেন তাহলে ভাইয়াকে সেটাও বলেন যে কমেন্টে বুঝছেন কিনা, ঠিক আছে? ভাইয়ার সাথে একটু থাকেন, হ্যাঁ, তাহলে আপনাদের ক্লাসটা করে মজা লাগবে। জি, আমারও রিকোয়েস্ট শুধু ক্লাস রিলেটেড কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে ভাইয়ের ক্লাসগুলো করে মজা পাবেন, নয়তো ভাইয়া অনেকের প্রশ্নর উত্তর দিতে পারে না, ঠিক আছে? কারণ কমেন্ট করলে আগের কমেন্টটা উপরে চলে যায়, কমেন্ট চোখে পড়ে না। তো ভাইয়া চাই না যে ভাইয়ার ক্লাস, আমার ক্লাসটা কেউ করলো, করে সে কোনো কিছু না বুঝে চলে গেল। আমার টার্গেট হচ্ছে সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যেন বুঝে। তো এই কারণে আপনাদের আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে? এই তো এভাবে সবাই আমাকে সাপোর্ট করবেন, আগে যেভাবে সাপোর্ট করতেন। 6 নম্বর লাইনটা একটা বুঝাই দেন ভাইয়া। 1 2 3 4 5 6 6 নম্বর লাইনটা হচ্ছে প্রশ্ন হচ্ছে তিশা চাকমা। আপনাকে এই সূত্রটা সম্পর্কে আগে থেকে জানা থাকা লাগবে। এটা আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে পড়ছি। 1 মাইনাস কস 2x সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার x। তো এখানের কোণ হচ্ছে 2x আর এখানের কোণ হচ্ছে x। এই দুই পাশের কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। তা আপনি যদি শর্টকাটটা জানতে চান, শর্টকাট হচ্ছে এখানে যে থাকবে তাকে আপনি সব সময় 2 দিয়ে ভাগ করবেন। তারপরে
ভাগ করার পরে যে ভাগফলটা আসবে সেটা বসবে হচ্ছে এখানে। তো যদি এখানে 1 মাইনাস কস এক্স থাকে, মানে 2x এর জায়গায় যদি x থাকে, তাহলে নিয়ম কি ছিল, এখানে যে থাকবে, এখানে যে সবসময় 2x থাকবে এমনটা নাও হইতে পারে, অন্য কিছুও থাকতে পারে। তো এখানে যে থাকবে তাকে আপনি 2 দিয়ে ভাগ করবেন, তাহলে x কে 2 দিয়ে ভাগ করার পরে পাচ্ছেন x/2, তাহলে এই বাম পাশে বসবে হচ্ছে x/2। মোট কথা হচ্ছে এখানে যে থাকবে তাকে 2 দিয়ে ভাগ করবেন, যে ভাগফলটা আসবে সেটা বসবে হচ্ছে এখানে। তো আমরা এই 1 মাইনাস কস এক্স এর জায়গায় 2 সাইন স্কয়ার x/2 লিখছি। এবার এই দুইজন মিলে হচ্ছে 10x। ওকে, এবার এই লাইনটা সবাই ভালো করে বুঝে নেন, ঠিক আছে? কি করবেন দেখেন, এখানে কনস্ট্যান্ট হচ্ছে 2, তাহলে ভাইয়া 2 কে একদম সামনে লিখলাম, বুঝেন কিন্তু এখানে আছে 10x, তাহলে ভাইয়া 10x কে আলাদা করে লিখলাম। ক্লিয়ার এতটুকু? এবার এখানে আছে sin স্কয়ার x/2, তার মানে এখানে sin x/2 কয়টা আছে? দুইটা, যেহেতু স্কয়ার আছে, স্কয়ার থাকা মানে হচ্ছে sin x/2 এখানে দুইটা। তো ভাইয়া এখানে একটা লিখলাম x/2, আবার এখানে একটা লিখলাম x/2। ভাই কিচ্ছু করে নাই, যা সবগুলাকে আলাদা আলাদা করে লিখে দিচ্ছি। 10x কে একটা অংশে লিখছি, এখানে sin x/2 হচ্ছে দুইটা, দুইটার একটা এখানে লিখছি, আরেকটাকে এখানে লিখছি। ওকে, এবার দেখেন নিচে x কয়টা? 3টা, তাহলে একটাকে লিখছি তার নিচে, একটাকে লিখছি তার নিচে, আরেকটাকে লিখছি তার নিচে। ঠিক আছে? তাহলে ভাইয়া এখানে অতিরিক্ত কিছু লিখছি, এখানে যা ছিল এখানেও ঠিক তাই লিখছি, অতিরিক্ত কিছু লিখি নাই। এবার এই যে লিমিট, এই লিমিটটা এই পুরো ফাংশনের জন্য একসাথে ছিল, আর আপনি এখন এই পুরো ফাংশনকে 3টা খণ্ডে ভাঙছেন, তাহলে লিমিটটাকে তিনজনের বেলায় আলাদা আলাদা করে লেখা লাগবে, কারণ লিমিটটা তো সবার বেলায় প্রযোজ্য ছিল। ঠিক আছে? ওকে, এতটুকু ক্লিয়ার? ফাইন। এবার দেখেন এটা কিন্তু সূত্রের ফর্মেটে চলে আসছে, ভাই যে সূত্রটা এখানে লিখে দিচ্ছিলাম শুরুতে। আবার এখানে দেখেন সূত্রের নিয়ম অনুযায়ী সাইনের পাশে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে, তাহলে এখানে আছে x/2, নিচেও কে থাকতে হবে? x/2 থাকতে হবে। x/2 কি আছে? নাই। তাহলে এখানে x/2 আনার জন্য অতিরিক্ত হাফ দিয়ে গুণ করা লাগবে, আর এই হাফকে বাদ দেওয়ার জন্য ভাইয়া আবার এখানে হাফ গুণ করে দিলাম, তাহলে কাটাকাটি করলে আগেরটা চলে আসে। সেম ভাবে এখানে সাইনের পাশে আছে x/2, তাহলে নিচেও থাকতে হবে x/2, তাহলে এখানে x/2 আনার জন্য আপনি অতিরিক্ত হাফ দিয়ে গুণ করলেন, এই হাফকে বাদ দেওয়ার জন্য এখানে আবার আরেকটা হাফ আনতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এটা যেহেতু সূত্রের ফরম্যাটে চলে আসছে, তাহলে এটার মান হচ্ছে 1। এটা যেহেতু সূত্রের ফরম্যাটে চলে আসছে, এটার মানও 1, এটার মানও আসতেছে 1, আর এখান থেকে পাচ্ছি 1/4। তাহলে আপনি যদি এখন এই 2 এর সাথে এখানে কাটাকাটি করেন, তাহলে টোটাল মান আসতেছে হাফ, তাহলে এই অঙ্কটার মান হচ্ছে হাফ। ঠিক আছে? ওকে, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? ইয়েস, প্রিয়া শিকদার হাফ। ওকে, সবাই বলছেন আনসার মে বি হাফ। ইয়েস, টেন্স টু তো যা থাকবে তা লিখবেন। ইয়েস, হাফ হবে আনসার। ওকে, আলহামদুলিল্লাহ যে সবাই বলছেন। হ্যাঁ, চন্দ্রিকা দেব বলছেন যে লিমিটের মান কি সবসময় শূন্যের কাছাকাছি থাকবে কি না? না চন্দ্রিকা, সবসময় শূন্যের কাছাকাছি থাকবে না, কিছুক্ষণ পরেই দেখবেন যে অন্য কিছু হইতে পারে, π/2ও হয়, তারপরে এমনি অন্য কোনো ABCDও হয়, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এতটুকু বুঝছেন কিনা, স্পেশালি এই লাইনটার ভাঙাটা বুঝছেন কিনা আমাকে একটু বলবেন। ঠিক আছে? তাহলে ভাই নেক্সট অঙ্ক মুভ করি। হ্যাঁ আফিফা, আমি আপনার কমেন্ট এখনই পড়ে নিচ্ছি। ওকে, আপনারা চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। না আফিফা ভাই, আপনার কথা ভুলি নাই, ওই যে বললাম কমেন্টে উপরে চলে গেছিল এতক্ষণ। ঠিক আছে? সামনে 2x আসলো কিভাবে? প্রশ্ন করছেন হচ্ছে আদনান, এটা গুণ চিহ্ন, এটা 2x না। এই যে 2 কনস্ট্যান্ট আছে না, 2 কে ভাইয়া সামনে লিখছি। ঠিক আছে? 2 কে ভাইয়া সামনে লিখছি, আর মাঝখানে একটা গুণ চিহ্ন দিছি, এই যে গুণ চিহ্ন। ঠিক আছে? ওকে,
হ্যাঁ, তাহলে যেহেতু এটা প্রবলেম আপনারা বুঝছেন, তাহলে আমি নেক্সট অঙ্কে মুভ করি। ঠিক আছে, ওকে। এবার দেখেন প্রবলেম 9। লিমিট x টেন্স টু 0 sin 7x minus sin x divided by sin 6x। ওকে, তো দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব, এবার আমরা সেটা দেখি। হ্যাঁ, এবার আমরা সেটা দেখি এই অঙ্কটা কিভাবে সলভ করব। দেখেন শুরুতেই আপনি লিমিটের মানটা বসিয়ে দেন। আগের যে দুটো অঙ্ক করছি আপনি চাইলে ওই দুটো অঙ্ক চেক করতে পারেন। শুরুতে আপনি লিমিটের মান বসান। যদি আমি এখানে লিমিটের x এর মান হচ্ছে শূন্যের কাছাকাছি, তা আমি যদি এখানে x এর মান যদি 0 বসাই, তাহলে এখানে পাচ্ছেন sin 0 ডিগ্রি। 0 বলতে মানে শূন্যের কাছাকাছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে যদি আপনি x এর মান 0 বসান, তাহলে পাবেন হচ্ছে sin 0, sin 0 এর মান হচ্ছে 0। এখানে যদি x এর মান 0 বসান, তাহলে পাবেন হচ্ছে sin 0, sin 0 এর মান হচ্ছে 0, নিচেও পাবেন 0, তাহলে টোটালি পাচ্ছেন 0/0। তাহলে আপনি শুরুতে লিমিটের মানটা বসিয়ে দেখবেন, ঠিক আছে, যে কোনো সংজ্ঞায়িত এরকম, এই যে এখানে সংজ্ঞায়িত মান আসছে হাফ, এরকম কোনো সংজ্ঞায়িত মান আসে কিনা। আগে দুইটা অঙ্ক আপনি চেক করে দেখতে পারেন। তো দেখেন এখানে শুরুতে যখন আমি লিমিটের মানটা বসালাম, সংজ্ঞায়িত মান আসে নাই, আসছে হচ্ছে অনির্ণেয় মান। যদি অনির্ণেয় মান আসে, তখনই আপনাকে নানা রকম কৌশল অ্যাপ্লাই করা লাগবে যাতে এরকম একটা সংজ্ঞায়িত মান আসে। ওকে, তাহলে এখানে যেহেতু এখন লিমিটের মান বসিয়ে সংজ্ঞায়িত মান পাচ্ছি না, তাহলে আমরা অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করব। দেখেন আমি যদি এখানে 7x কে c ধরি আর x কে d ধরি, তাহলে সূত্র আসে sin c minus sin d। sin c minus sin d এর সূত্র হচ্ছে 2 cos c plus d by 2, তারপর হচ্ছে sin c minus d by 2, আর নিচে sin 6x যেমন ছিল তেমন আছে। ফাইন, এবার যদি এখান থেকে ভাইয়া হিসাব করি, এখান থেকে হিসাব করার পরে পাচ্ছি 2 cos 4x, এখান থেকে হিসাব করার পরে পাচ্ছি 3x, আর এখানে পাচ্ছি sin 6x। ওকে, তো ভাইয়া যখন শুরুতে লিমিটের মানটা বসালাম, তখন কি সংজ্ঞায়িত মান আসছিল? আসে নাই, তখন আসছিল 0/0, অনির্ণেয় মান আসছিল। এখানেও আপনি লিমিটের মানটা বসান, দেখেন সংজ্ঞায়িত মান আসে কিনা। যদি আসে অঙ্ক এখানে শেষ, আর যদি না আসে তাহলে আপনাকে অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। তাহলে দেখেন এখানে যদি আপনি x এর মান 0 বসান, তাহলে আপনি পাচ্ছেন cos 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে যদি x এর মান 0 বসান, তাহলে পাবেন হচ্ছে sin 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখানে যদি আপনি x এর মান 0 বসান, তাহলে পাবেন হচ্ছে sin 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে দেখেন এখানেও হিসাব করার পরে আপনি অনির্ণেয় মান পাচ্ছেন, এরকম কোনো সংজ্ঞায়িত মান পাচ্ছেন না। তাহলে আপনাকে এখন আবার ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে কেমনে ভাঙবেন দেখেন, এটাকে কেমনে ভাঙবেন সেটা এখন দেখেন। আমাদের কাছে sin 2 এর সূত্র আছে। sin 2 এর সূত্র হচ্ছে 2 sin a cos a, এই সূত্রটা আমরা জানি। 2 sin 2 এর সমান হচ্ছে 2 sin a cos a। তাহলে এই পাশের কোণ হচ্ছে 2a আর এই পাশের কোণ হচ্ছে a। তাহলে এই দুই পাশের কোণের মধ্যে কি সম্পর্ক মনে আছে? ভাইয়া বলছিলাম সম্পর্ক হচ্ছে এখানে যে থাকবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা আসবে সেটা বসবে হচ্ছে এখানে। তাহলে যদি এখানে 2a না থেকে 6x থাকতো, তাহলে ওই পাশে কি আসতো ভাইকে কমেন্টে জানান। ওই পাশে কি আসতো ভাইকে কমেন্টে জানান। হ্যাঁ, বলছে হচ্ছে ইশাল বলছে 2 sin 3x cos 3x। আদিবা বলছে 2 cos 2x হবে থার্ড লাইনে। এটা তো 4x, এখানে 8x আছে, 8x কে 2 দিয়ে ভাগ করলে তো 4x আসে। ওকে, নির্ণেয় মান আনতে হবে। ইয়েস, ওকে। তাহলে দেখেন আমরা ইশাল বলতে যে sin 6x সমান পাচ্ছি 2 sin 3x cos 3x। হ্যাঁ, এইভাবে ক্লাসে একটু অ্যাটেন্ড থাকেন, সবাই থাকেন, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন
হ্যাঁ, তাহলে এই যে এখানে sin 6x, sin 6x কে যদি আমি sin 2 এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 2 sin 3x cos 3x। ঠিক আছে, এবার এখানে 2 2 এ কাটা, sin 3x আর sin 3x কাটা, তাহলে বাকি থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকবে হচ্ছে cos 4x আর নিচে থাকবে হচ্ছে cos 3x। এবার আমি যদি এখানে লিমিটের মান বসাই, এখানে যদি আমি x এর মান যদি এখন 0 বসাই, তাহলে আপনি এখানে x এর মান 0 বসান, তাহলে আসবে হচ্ছে cos 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে যখন আমি x এর মান 0 বসাচ্ছি তখন আসবে cos 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে চলে আসতেছে 1। আমরা সংজ্ঞায়িত মান পেয়ে গেছি, আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে আপনি আমাকে কমেন্টে জানান যে ঠিকঠাকভাবে বুঝছেন কিনা, ততক্ষণ আমি অঙ্কটা আরেকবার রিভিউ করে দেই সবার জন্য। আমি এখানে sin c মাইনাস sin d এর সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর sin 6x যেমন ছিল তেমন আছে। এবার এখান থেকে হিসাব নিকাশ করার পরে ভাইয়া পেলাম 2 cos 4x sin 3x। এখন আপনি যদি এখানে লিমিটের মানটা বসিয়ে চেক করেন তখন দেখবেন যে সংজ্ঞায়িত মান মানে নির্ণেয় মান আসে না, এরকম অনির্ণেয় ফরম্যাটে আসে। অনির্ণেয় ফরম্যাটে আসলে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে যেহেতু অনির্ণেয় মান আসে তাহলে আপনাকে নতুন করে আবার ভাঙতে হবে। কিভাবে ভাঙছি? আমরা sin 6x কে sin 2 এর সূত্র অ্যাপ্লাই করে ভাঙলাম, ভেঙে পেলাম 2 sin 3x cos 3x। এবার হিসাব নিকাশ করার পরে আমরা এটা পেলাম। এবার যখন আমি এখানে লিমিটের মান বসিয়ে দেখলাম, চেক করলাম, চেক করে দেখলাম যে সংজ্ঞায়িত মান আসে, সংজ্ঞায়িত মান আসলেই লিমিটের মানটা বসিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, সবাই বুঝছেন? এবার শুনেন, এবার ভাইয়ের কয়েকটা কথা মাথায় রাখেন। ঠিক আছে, কোন কোন জায়গায় আপনাদের ভুল হয় আমি ভুলগুলো বলে দিই। প্রথম কথা হচ্ছে আমরা শুরুতে লিমিটের মান বসা নেই। কেন শুরুতে লিমিটের মান বসা নেই? কারণ শুরুতে যদি লিমিটের মান বসাই তাহলে এরকম সংজ্ঞায়িত মান আসে না, বরং অনির্ণেয় মান আসে। তাহলে আপনি কোন লাইনে লিমিটের মান বসাবেন? এটার উত্তর হচ্ছে যে লাইনটাতে লিমিটের মান বসালে সংজ্ঞায়িত মান পাওয়া যাবে ওই লাইনটাতে আপনি লিমিটের মান বসাবেন। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে এখানে দেখেন ভাইয়া কিন্তু এই লিমিটের মানটা এখানে কিন্তু আর লিখি নাই, তো মাথায় রাখবেন যে লাইনটাতে লিমিটের মান বসানো শেষ, ভাই এখানে কি করছি, এই লিমিটের মান এখানে বসিয়ে এখানে হিসাব করছি। তো যে লাইনটাতে লিমিটের মান বসাবেন ওই লাইনটাতে লিমিট আর লেখা যাবে না, লিখবেন তো অঙ্ক কাটা। 2। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেখেন এই যে ভাইয়া যে এখানে লিমিটের মান 0, x এর মান যে 0 বসাইছি, ভাই কি এখানে কি এভাবে লিখছি কিনা যে cos 4, এই যে x এর জায়গায় যে আমি 0 বসাইছি, আমি কি এরকম দেখাইছি? দেখাই নাই। এই লাইনটা কিন্তু এভাবে x এর মান এভাবে 0 বসিয়ে দেখানো যাবে না, দেখাবেন তো অঙ্ক কাটা। কেন দেখানো যাবে না? কারণ আপনি যদি এখানে x এর মান এভাবে সরাসরি 0 বসিয়ে দেন, এটার মানই হচ্ছে x এর মান 0 সমান, মানে x এর মান এক্সাক্ট 0 সমান। তো এখানে x এর মান তো 0 সমান না, x এর মান হচ্ছে 0 কাছাকাছি। দ্যাটস ওয়াই এখানে x এর মান সরাসরি 0 বসিয়ে দেখানো যাবে না। এই যে আপনি মান 1 পেলেন, এটা কিন্তু একদম এক্সাক্ট 1 না, এটা হচ্ছে 1 এর কাছাকাছি। মানে x এর মান যদি 0 এর কাছাকাছি হয় তাহলে এই ফাংশনটার মান আসবে 1, মানে এই ফাংশনটার মান যাবে হচ্ছে 1 এর কাছাকাছি। কথা কি ক্লিয়ার? তাহলে 3টা কথা মাথায় রাখবেন, যে লাইনটাতে লিমিটের মান বসালে সংজ্ঞায়িত মান পাওয়া যাবে, নির্ণেয় মান পাওয়া যাবে, ওই লাইনটাতে লিমিটের মান বসাবেন। সেটা প্রথমে হোক, মাঝখানে হোক, শেষে হোক, যেখানে হবে হোক। 2 নম্বর কথা কি বলছি, যে লাইনটাতে লিমিটের মান বসাবেন ওই লাইনে লিমিট আর লেখা যাবে না। 3 নম্বর কাজ হচ্ছে এই যে আপনি লিমিটের মানটা যখন বসাবেন তখন এভাবে সরাসরি বসিয়ে দেখানো যাবে না, এটা মনে মনে হিসাব করে মানটা এখানে বসাবেন। ক্লিয়ার? ওকে, আই হোপ আর আপনাদের ভুল হবে না। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া উত্তর দিয়ে দিছি মোনা যে কখন বসাবেন, যে কখন লিমিটের মান বসাবেন এটার উত্তর বলে দিছি।
ঠিক আছে? সো তিনটা কথা মাথায় রাখবেন, তাহলে এই অঙ্কগুলো তার ভুল হবে না। ওকে, এবার ভাইয়া আরেকটা অঙ্কে চলে যাচ্ছি এবং এটা আজকে শেষ অঙ্ক। সরি, ঠিক আছে, আজকে একটু হয়ে গেছে। আজকে আমরা বেসিক বুঝালাম, অন্য কিছু করলাম। হ্যাঁ, এখন যেরকম ক্লাস করছেন সবাই মনোযোগ দিয়ে এভাবে ক্লাস করবেন, বুঝছেন? ওকে, আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং এটাই আজকে লাস্ট অঙ্ক। ওকে, তাহলে সেম কথা ভাইয়া, এই যে শুরুতে আপনি লিমিটের মানটা বসিয়ে দেখেন যে সংজ্ঞায়িত মান আসে কিনা। যদি আসে তাহলে অঙ্ক শেষ, না আসলে আপনি এমন কোনো কৌশল অ্যাপ্লাই করা লাগবে যাতে সংজ্ঞায়িত মান আসে। তাহলে আমি যদি এখানে x এর মান 0 বসাই মনে মনে, তাহলে আসবে হচ্ছে tan 0, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখানে যদি x এর মান 0 বসাই তাহলে পাবো হচ্ছে sin 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। এখানে যদি x এর মান 0 বসাই তাহলে আসবে হচ্ছে sin 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে দেখেন টোটাল হিসাব করে পাচ্ছি 0/0। সংজ্ঞায়িত মান পাইছি? পাই নাই। তাহলে যেহেতু আমি লিমিটের মানটা বসিয়ে সংজ্ঞায়িত মান পাই নাই, তার মানে এমন কোনো কৌশল অ্যাপ্লাই করা লাগবে যাতে সংজ্ঞায়িত মান পাওয়া যায়। ওকে, তাহলে এখানে লিমিটের মান বসানো যাচ্ছে না। ওকে, তাহলে ভাইয়া কি করব? ওই যে ভাইয়া কি বলছিলাম, যদি সাইন আর কস ছাড়া অন্য কেউ থাকে তাহলে কি করব? sin cos এ কনভার্ট করব। তাহলে এই tan x কে ভেঙে লিখলাম sin x বাই cos x। আর এখানে যেমন ছিল তেমন রেখে দিছে। ঠিক আছে, এটা কিন্তু গোল্ডেন স্টেটমেন্ট যে sin আর cos ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে sin cos এ নিয়ে যাবেন। ওকে, এবার যদি এখানে লসাগু করেন, লসাগু করার পরে আপনি পাবেন হচ্ছে এটা, লসাগু করার পরে আপনি পাবেন হচ্ছে এটা, আর নিচে যেমন ছিল তেমন রেখে দিলাম। ঠিক আছে? ওকে, এই তিনটা লাইন তো জটিল কিছু না। এবার ভাইয়া এখান থেকে sin x কে কমন নিলাম, তাহলে আমি যদি sin x কে কমন নেই, এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস cos x, আর নিচে থাকবে হচ্ছে cos x, আর এখানে থাকবে হচ্ছে sin কিউব x। একদম ইজি, তত জটিল কিছু নাই। ফাইন, এবার দেখেন, এবার এই যে লব আর এই যে হর, লব আর হরকে যদি আমি ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যাই তাহলে হিসাব নিকাশ করার পরে আপনি পাবেন হচ্ছে এটা। হিসাব নিকাশ করার পরে আপনি এটা পাবেন cos x sin কিউব x। ঠিক আছে, এবার যদি আপনি কাটাকাটি করেন, এখানে sin x আছে একটা, এখানে আছে sin কিউব x, তার মানে sin x আছে তিনটা। তাহলে উপরের একটার সাথে যদি নিচে তিনটা কাটাকাটি করেন তাহলে উপরে থাকবে আর 1 মাইনাস cos x, আর নিচে থাকবে হচ্ছে cos x ইন্টু sin স্কোয়ার x। তিনটা ছিল, তিনটার একটা এটার সাথে কাটাকাটি চলে গেছে, স্কোয়ার x। ওকে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা এখানে লিমিটের মানটা বসিয়ে দেখি যে সংজ্ঞায়িত মান আসে কিনা। আসলে অঙ্ক শেষ, নয়তো আবার ভাঙতে হবে। ওকে, ফাইন। এবার আমরা দেখি, তাহলে আমি যদি এখানে x এর মান 0 বসাই তাহলে আমি পাবো হচ্ছে cos 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে যদি x এর মান 0 বসাই তাহলে cos 0, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে যদি x এর মান 0 বসাই তাহলে আসবে হচ্ছে sin 0, sin 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে 1 থেকে 1 গেলে 0, নিচেও পাচ্ছে 0, তাহলে অনির্ণেয় ফরম্যাট চলে আসে, সংজ্ঞায়িত মান আসে না। তার মানে এই লাইনটা তো লিমিটের মান বসানো যাবে না, আমাকে আবার ভাঙতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা কিভাবে ভাঙবো দেখি। অনেকভাবে ভাঙা যায়, তার মধ্যে একটা হচ্ছে এটা, এই যে এখানে sin স্কয়ার x আছে, sin স্কয়ার x কে ভেঙে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x। ঠিক কি না? এবার 1 মাইনাস cos স্কয়ার x, এবার যদি ভাইয়া cos x কে 1 a ধরি, সরি 1 কে যদি a ধরি আর cos x কে যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে পাবো হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, রাইট? তাহলে এই উপরের 1 মাইনাস cos x আর নিচের 1 মাইনাস cos x কাটা। এবার কাটাকাটি করার পরে
বাদ বাকি কি থাকে, উপরে কিছু থাকে না, না থাকা মানে হচ্ছে 1, আর নিচে থাকবে হচ্ছে cos x ইন্টু 1 প্লাস cos x, রাইট? এবার যদি ভাইয়া এখানে লিমিটের মান বসিয়ে দেই, তাহলে এখানে যে x এর মান 0 বসে, তাহলে আসবে হচ্ছে cos 0, তাহলে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে যদি x এর মান 0 বসে, তাহলে আসবে cos 0, cos 0 এর মান হচ্ছে 1, তাহলে টোটাল আমরা একটা সংজ্ঞায়িত মান পাচ্ছি হাফ। ঠিক আছে? তো আপনারা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে বলেন। ততক্ষণে, হ্যাঁ তখন যা সাইন ছিল না, ইয়েস, ততক্ষণে ভাইয়া আরেকবার বলে দিই। ওকে, আপনারা আমাকে কমেন্টে বলেন যে বুঝছেন কিনা, ততক্ষণ আমি একবার রিভিউ করে দেই সবার জন্য। তাহলে আমরা বলছিলাম সাইন এক্স, সাইন আর কস ছাড়া যদি অন্য কেউ থাকে তাকে আমরা সাইন কসে নিয়ে যাবো, তাই আমরা 10 কে সাইন কসে নিয়ে গেছি, আর নিচে যেমন ছিল তেমন আছে। এখানে ভাইয়া লসাগু করছি, তারপরে এখান থেকে ভাইয়া সাইন এক্স কে কমন নিছি, বাকিরা যেমন ছিল তেমন আছে। এবার এই যে লব আর হর, লব আর হরকে ভাইয়া ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে গেছি, নেয়ার পরে এটা পেলাম। এবার এখানে সাইন এক্স আছে একটা, এখানে সাইন এক্স আছে 3টা, তাহলে নিচে 3টার সাথে যদি উপরের একটাকে কাটাকাটি করি তাহলে নিচে আরো 2টা থাকবে। এবার এখানে যদি আপনি লিমিটের মান বসান, বসিয়ে চেক করে দেখেন যে সংজ্ঞায়িত মান আসে না। সংজ্ঞায়িত মান যেহেতু আসে না, তার মানে আবার ভাঙতে হবে। কেমনে ভাঙছি? এই সাইন স্কোয়ার এক্স কে ভেঙে লিখছি 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে? এবার যদি আমরা 1 কে a ধরি, cos x কে b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসে। সূত্র অ্যাপ্লাই করলাম, এবার এখানে কাটাকাটি করলাম, এটা আসে। এবার যদি আপনি লিমিটের মান বসান তাহলে দেখবেন যে সংজ্ঞায়িত মান চলে আসে। ওকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার আপনাদের, রাইট? আপনারা আমি বলি, ক্লাস তো অলরেডি 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। ভাইয়া কি ক্লাসটা শেষ করে দিব? আপনারা যদি বলেন তাহলে আমি টাইপ 5 থেকে আর একটা অঙ্ক করাবো, আর একটা অঙ্ক করাবো টাইপ 5 থেকে। যদি আপনারা আমাকে বলেন, যদি বলেন যে ভাইয়া আমাদের এনার্জি থাকবে, তাহলে ভাইয়া আরেকটা অঙ্ক করাবো। 2 সাইন স্কোয়ার 2 এ বসানো যাবে কিনা আমাকে প্রশ্ন করছে হচ্ছে নুসরাত জাহান। নুসরাত জাহান, আপনি যদি এখানে সাইন স্কোয়ার এক্স কে ভেঙে 2 সাইন স্কোয়ার 2a, এটাকে ভেঙে 2 সাইন স্কোয়ার 2a তো আসে না নুসরাত। ওকে, আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি আরেকটা অঙ্ক ঝটপট করে দিই। ওকে, তাহলে আমি আরেকটা অঙ্ক করে ফেলি, ঠিক আছে, টাইম খরচ না করে। তো যাদের কাছে রোড ম্যাপ আছে তারা কিন্তু ওখানে লেখা আছে যে কোনটা বোর্ড কোশ্চেনে আসছে, ঠিক আছে? তাহলে একসাথে কিন্তু আমাদের বইয়ের অঙ্ক সলভ করা হচ্ছে, বোর্ড কোশ্চেনও সলভ করা হচ্ছে, ঠিক আছে? ওকে, এবার আমরা আরেকটা অঙ্কে যাই যেটা সৃজনশীলে খুব আসে, সেটা হচ্ছে প্রবলেম 5। তো প্রবলেম 5 আপনাদের ছোটখাটো একটা ভুল হয়, এই কারণে ভাইয়া করে দিচ্ছি। 10ax বাই sin bx। ওকে, এই অঙ্কটা খুব ছোট অঙ্ক, কতে আসে, কিন্তু আপনাদের এটাতে অনেক ভুল হয়, এই কারণে ভাই এটা বুঝাবো। দেখেন এটা কিভাবে সলভ করবেন। আমাদের সূত্র কি ছিল, মানে এই অধ্যায়ে আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল লিমিট x টেন্ডস টু 0 10x বাই x ইকুয়াল টু হচ্ছে 1, আর লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এই দুটো সূত্র আমরা শিখছিলাম এই অধ্যায়ে। তাহলে এই দুটো সূত্রের কথা কি ছিল, শর্ত কি ছিল? শর্ত ছিল দুইটা, একটা ছিল লিমিটের মান থাকতে হবে শূন্যের সাপেক্ষে। তাহলে দেখেন এখানে লিমিটের মান কিন্তু শূন্যের সাপেক্ষে আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন ফিল আপ হয়ে গেছে। সেকেন্ড কন্ডিশন কি ছিল? 10 এর সাথে যে থাকবে, sin এর সাথে যে থাকবে নিচে তাকেই থাকতে হবে। এখানে কি আছে? এখানে 10 এর সাথে আছে x, ax, তার মানে 10ax, তাহলে সূত্র অনুযায়ী এটার নিচে থাকতে হবে ax। আবার এখানে আছে sin bx, তাহলে সূত্র অনুযায়ী এটার নিচে থাকতে হবে হচ্ছে bx, রাইট? ওকে, তাহলে 9। তাহলে আনার ব্যবস্থা করা লাগবে, সেটা কিভাবে করবো দেখেন। সেটা করার জন্য আমরা কি করলাম, এই 10ax এর নিচে একটা x আনছি, আর sin bx এর নিচে একটা x আনছে। তাহলে দেখেন ভাইয়া কিন্তু এখানে অতিরিক্ত কিছু লিখে নাই। আপনি যদি
এই যে লব, এটা হচ্ছে লব, লব আর হরকে যদি ভাগ আকার থেকে গুণ আকারে নিয়ে যান তাহলে কি হয়, নিচেরটার হর চলে যায় উপরে আর লব চলে আসে নিচে, তাহলে কাটাকাটি করলে আগেরটা চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা tan ax কে x দিয়ে ভাগ করছি, sin bx কে x দিয়ে ভাগ করছি, অতিরিক্ত কিছু লিখি নাই। ওকে, এবার ভাইয়া কি করব দেখেন, এবার আমার কিন্তু x থাকলে হবে না, আমার থাকতে হবে হচ্ছে ax, রাইট? তাহলে আমি কি করলাম, এই x এর সাথে একটা অতিরিক্ত a দিয়ে গুণ করছি, এইটা যেহেতু অতিরিক্ত, a কে বাদ দেওয়ার জন্য এখানে আবার a আনছে, তাহলে কাটাকাটি করলে আগেরটা চলে আসে। সেম ভাবে এখানে আছে bx, তাহলে এখানেও থাকতে হবে bx, আছে নাই, তাহলে আমরা x এর সাথে একটা অতিরিক্ত b দিয়ে গুণ করছি, এই b কে বাদ দেওয়ার জন্য এখানে আবার b আনছি, তাহলে কাটাকাটি করলে আগেরটা চলে আসে। ঠিক আছে, ওকে ফাইন। এবার আপনাদের ভুল হয়টা হচ্ছে এখানে, আমি একটু দেখাই, আগে ভুলটা দেখাই আপনাদের ভুল কি হয়। আপনারা এভাবে লেখেন, লেখার পরে কি করেন যে এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে, এটার মান বসিয়ে দেন 1 ইন্টু a, আর এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে, এটার মান বসিয়ে দেন 1 ইন্টু b। আপনারা এভাবে লেখেন, এভাবে যদি লেখেন তাহলে অঙ্ক কাটা। ঠিক আছে, কিভাবে লেখা লাগবে, লেখা লাগবে হচ্ছে এই যে লিমিটটাকে এই 10 এর সাথে একবার আলাদা করে লেখা লাগবে, আবার এই সাইনের সাথে আলাদা করে লেখা লাগবে। যতবার আপনি সূত্র অ্যাপ্লাই করবেন ততবার লিমিট আলাদাভাবে থাকবে, একসাথে হবে না। আপনি 10 এর জন্য সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছেন এখানে, তাহলে 10 এর জন্য আলাদা করে লিমিট লিখতে হবে। আপনি সাইনের জন্য এখানে সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাহলে সাইনের জন্য আলাদা করে লিমিট লেখা লাগবে। জাস্ট এই জায়গাটাতেই আপনাদের ভুল হয়, অঙ্ক কাটা যায়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে যতবার সূত্র অ্যাপ্লাই করবেন ততবার লিমিট থাকতে হবে, তার জন্য থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে, এটার মান আসবে 1 ইন্টু a, এটা যেহেতু সূত্রের সাথে মিলে গেছে তাহলে এটার মান আসবে 1 ইন্টু b, তাহলে টোটাল আমি পাচ্ছি a বাই b, তাহলে আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, ওকে, তাহলে আই হোপ এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। আমরা tan ax কে x দিয়ে ভাগ করছি, sin bx কে x দিয়ে ভাগ করছি, তাহলে কাটাকাটি করলে ঘুরে ফিরে আগেরটা চলে আসে। এবার সূত্র অনুযায়ী x থাকলে হবে না, ax থাকতে হবে, তাই আমরা x কে অতিরিক্ত a দিয়ে গুণ করছি, a কে বাদ দেওয়ার জন্য আবার a আনছে। এখানে x থাকলে হবে না, থাকতে হবে bx, এই কারণে আমি অতিরিক্ত b দিয়ে গুণ করছি, b কে বাদ দেওয়ার জন্য এখানে আবার b আনছে। যেহেতু আমি তার জন্য সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাই তার জন্য আলাদা লিমিট লেখা লাগবে, আবার তার জন্য যেহেতু সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে তার জন্য আলাদা লিমিট লেখা লাগবে। দেন আমি সূত্র অ্যাপ্লাই করছি, আমাদের অঙ্ক শেষ। ওকে, বুঝছেন? ওকে, সবাই বুঝছেন? আচ্ছা, তো হ্যাঁ, তাহলে ভাইয়েরা আজকে লিমিট নিয়ে জানলাম, তারপরে সূত্র দুইটা সম্পর্কে একটু প্রমাণ দেখলাম, প্লাস সূত্র দুইটা ইউজ করার জন্য শর্ত কি কি সেটাও বললাম, প্লাস আমরা 4-5টা গাণিতিক সমস্যা সমাধান করে ফেলছি। আগামী ক্লাসে আমরা এর চেয়েও বেশি গাণিতিক সমস্যা সলভ করতে পারবো। আচ্ছা, তো আপনারা যারা তো থাকতে পারেন। ওকে, আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, তো যারা যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন তাদের ক্লাস কেমন লাগছে আমাকে একটু যদি বলতেন, দেখি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেই। অনেস্ট ফিডব্যাক দিবেন, পাম দেওয়ার দরকার নেই। ঠিক আছে, অনেস্ট ফিডব্যাক দেন। ক্লাসের শুরুতে অনেকে মানে ক্লাস রিলেটেড কমেন্ট না করে বহির্ভূত কমেন্ট করছেন। আই এম রিকোয়েস্ট বহির্ভূত কমেন্ট করবেন না, তাহলে যেটা হয় ভাইয়ের কনসেন্ট্রেশনও নষ্ট হয়। ক্লাসের শুরুতে ভাইয়ের কনসেন্ট্রেশন একটু এলোমেলো ছিল এই কারণে। ঠিক আছে, প্লাস অনেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করে, তাদের কমেন্টটা ভাইয়া পড়তে পারে না। তো ক্লাসের উদ্দেশ্য কি, যে দেখেন ভাইয়া অসুস্থ, এই গরমের মধ্যে ক্লাস নিচ্ছি কেন, যাতে সবাই ক্লাসটা বুঝে।
রাইট? তো আমি যদি আপনাদের কমেন্টের কারণে তার জরুরি প্রশ্নগুলো ভাইয়ের চোখে পড়ে না, তো উত্তর দিব কেমনে? ঠিক আছে, তো এই কারণে আমরা ক্লাস রিলেটেড কমেন্ট করব। ওকে, তাহলে আই হোপ ক্লাসটা করে মজা লাগবে। আচ্ছা, যারা আজকে বলতেছেন যে ভালো ক্লাস হয়েছে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমাদের আগামী ক্লাসটা এর চেয়েও ভালো হবে ইনশাল্লাহ। তো ওই আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব। আগামী ক্লাস বলতে আগামীকাল সকাল 10টায় আরও ভালো ক্লাস হবে। প্লাস আজকে আপনাদের আগামী ক্লাসে আপনারা ক্লাস রিলেটেড কমেন্ট করবেন, এর বাইরে কমেন্ট করবেন না, তাহলে আরও ভালো ক্লাস হবে ইনশাল্লাহ। এটা ভাইয়ের পক্ষ থেকে প্রমিস। আর আবির আর অন্দ্রিলার যে গল্প পড়ছে এটা কিন্তু ভুয়া, এটা ভুয়া, ঠিক আছে, এটা কিন্তু সত্য না, মাথায় রাখবেন। ওকে, তো ভাইয়া কিন্তু আপনাদের যাদের কাছে রোড ম্যাপ আছে, হ্যাঁ, রোড ম্যাপে কিন্তু অলরেডি হোমওয়ার্ক দেয়া আছে। ভাইয়া কিন্তু আর প্রত্যেকবার এখন হোমওয়ার্ক আলাদা করে দিব না, রোড ম্যাপে হোমওয়ার্ক দেয়া আছে। ভাইয়া অঙ্ক করাইছি, আপনারা হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবেন। দেন না পারলে কমেন্ট ইয়েতে বলবেন, মানে পোস্টে ফেসবুক আমাদের গ্রুপে পোস্ট দিবেন, ভাইয়া ক্লাস চলাকালীন সময়ে সলভ করে দিব। রোড ম্যাপের A to Z সলভ করাবো আমরা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তো আজকে এতটুকুই, আর আগামী ক্লাস আরো ভালো হবে ইনশাল্লাহ, এটা ভাইয়ের পক্ষ থেকে প্রমিস। তো আজকে এতটুকুই, হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।